আপনারা এরকম হত্যাকারীর কথা কখনো শুনেছেন, যে হত্যা করবার আগেই ক্লু দিয়ে দেয়? এমনকি সে আগের থেকে জেনেও যায় যে এই নির্দিষ্ট গোয়েন্দার কাছেই তার তদন্ত আসতে চলেছে। একদম কাছের লোক না হলে এটা জানা প্রায় অসম্ভব। নমস্কার, আমরা থ্রিল স্টুডিও। আমাদের আজকের গল্পের নাম চিরঞ্জীব সেনের লেখা নিষ্ঠুর দরদী। গল্প পাঠে রয়েছে শুভ, কৌশিক, সুতেষ্ণা, চন্দন আর আমি অপূর্ব। পোস্টার ডিজাইন করেছে এসকে দিলার। গল্পটি মন দিয়ে শুনুন। তবে হ্যাঁ, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই করবেন। এরকম অ্যাডভেঞ্চার গল্প আর গোয়েন্দা গল্প আমরা প্রায়ই নিয়ে আসি। তাহলে আর বেশি দেরি না করে চলুন শুরু করা যাক। আজকাল ছুটির দিন আমি এদিক ওদিক চলে যাই। আজ গিয়েছিলাম বেড়াচাপার দিকে। রাতে যখন বাড়ি ফিরলাম তখন চারিদিকে নিঝুম। রাকহরি নিশ্চয়ই ঘুমিয়ে পড়েছে, তবে ঘুমিয়ে পড়লেও বেশি ডাকাডাকি করতে হয় না ওকে। ওর ঘুম খুব সজাগ। তাই ডোরবেলে চাপ দিতেই ও দরজা খুলে আমার দিকে কেমন যেন চোখে তাকিয়ে বলল, কাকে চাই? সাধারণত দরজা খোলার আগে ও বাইরের আলো জ্বালে। আজ কিন্তু তা করল না। উপরন্তু এমন একটা প্রশ্ন, নিশ্চয়ই কিছু একটা গোলমেলে ব্যাপার আছে। তাই ওর চোখে চোখ রেখেই বললাম, অমর চ্যাটার্জি আছেন? না, ওর ফিরতে রাত হবে। বলেই দরম করে মুখের উপর সশব্দে বন্ধ করে দিল দরজাটা। আমার অভিজ্ঞতায় বুঝে নিলাম অঘটন কিছু একটা ঘটেছে নিশ্চয়ই, এবং সেটা আমাকে কেন্দ্র করে। তাই খুব আলতো করে হ্যাজবোল্টটা টেনে দিয়েই বাইরে এসে টেলিফোন বুথ থেকে থানায় ফোন করলাম। আমার পরিচিত একজন ইন্সপেক্টর তখন কর্মরত অবস্থায় ছিলেন। তিনি সঙ্গে সঙ্গে এসে হাজির হলেন কয়েকজন সশস্ত্র পুলিশকে নিয়ে। তারপর বাইরে থেকেই বাড়ির চারিদিক ঘিরে ফেললেন তারা। আমি নিশ্চিন্ত হয়ে দরজার কাছে এগিয়ে গেলাম। হ্যাজবোল্ট সরিয়ে আবার ডোরবেল পুশ করলাম। আলো না জেলে আবার দরজা খুলে রাখহরি। আমি বললাম, মিস্টার চ্যাটার্জি ফিরেছেন? না, বললাম তো রাত হবে। আর কত রাত হবে? এখনই তো 12টা। তাতে কি, একটা দুটো হতে পারে। এবার আমি আমার গলার স্বর অসম্ভব রকমের গম্ভীর করে বললাম, উনি ভিতরেই আছেন, হয় আসতে বলো, না হলে আমরা কিন্তু জোর করে ভেতরে ঢুকবো। বলেই রাখহরির হাত ধরে একটা হ্যাচকা টান দিয়ে ওকে বাইরে আনলাম। তারপর বাইরে থেকে দরজাটা আবার এঁটে দিতেই ভেতরে দূরতার শব্দ। বুঝলাম ভেতরে কারা যেন ছিল। অনেক আগে থেকেই ভেতরে ঢুকে ব্ল্যাকমেল করছিল রাখহরিকে, এবং ওদের জন্যই আমার নিরাপত্তার খাতিরে রাখহরি তখন উল্টোপাল্টা বকছিল। ওরা এখন বিপদ বুঝতে পেরে ছাদে উঠেছে। আমি পুলিশকে নির্দেশ দিতেই পুলিশের লোক ভেতরে ঢুকে সিঁড়ির দিকে ছুটল। কিন্তু আগন্তুকরাও চতুর কম নয়। ওরা ছাদে উঠেই বন্ধ করে দিয়েছিল ওপরের দরজা। সেই দরজার কাছে একজন পাহারায় রেখে ইন্সপেক্টর বাড়ির বাইরে এসে ছাদের দিকে রিভলভার ত্যাগ করলেন। বললেন, যদি ভালো চাও তো ধরা দাও বাছাধনরা, না হলে দরজা ভেঙে তোমাদের ডেড বডি নামিয়ে আনবো ছাদ থেকে। প্রত্যুত্তরে একটি বোমা ফাটার শব্দ শোনা গেল। ধোঁয়ায় ধোঁয়াচ্ছন্ন হয়ে গেল চারিদিক। আর তারই মধ্যে দিয়ে দুষ্কৃতীরা ছাদ থেকে লাফিয়ে চোখের পলকে উধাও। মুহূর্তের মধ্যে যা কিছু ঘটে গেল তা ভাবলে সবই অবাস্তব বলে মনে হয়। রাখহরির মুখ ভয়ে ফ্যাকাশে। আমি বললাম, কি ব্যাপার বলো তো? আপনি আসবার বেশ কিছুক্ষণ আগে দুজন বিশ্রী চেহারার লোক এসে দরজায় বেল টিপল। আমি ভাবলাম আপনি এসেছেন, তাই আলো জ্বেলে দরজা খুলে দেখি মূর্তিমান ওরা। ওদের একজন জিজ্ঞেস করলো আপনি বাড়িতে আছেন কি না। আমি না বললে ওরা জানতে চাইলো কখন আসবেন। আপনার আসতে রাত্রি হয়ে বলায় ওরা আমার বুকে রিভলভারের নল টিকে জোর করে ঘরটাকে দরজা বন্ধ করে বলল, তোর বাবুর সঙ্গে আমাদের একটা বোঝাপড়া আছে, যতক্ষণ না আসে আমরা কিন্তু ততক্ষণ এখানেই থাকবো, বলে ঘরে ঢুকে দারুণ অসভ্যতা শুরু করে দিল। গোটা ঘর তছনছ করে চারদিকে নাড়াঘাটা করে একসা করলো। অশ্রাব্য মুখের ভাষা ওদের। একটু আধটু নেশাও করেছিল বোধ হয়। ঘরে কেক, বিস্কুট, ডা ছিল, সব 1 মিনিটে সাবার করে চায়ের অর্ডার দিতে লাগলো। ওদের মতলব ভালো নয় বুঝে আমি ওদের নির্দেশ মধ্যে সব কিছু করে যেতে লাগলাম। একবার ভেবেছিলাম ছাদ বলে দরজা বন্ধ করে ছাদ দিয়ে পালাবো, কিন্তু সিঁড়ির কাছে যেতে একজন সজোরে একটা লাথি মারলো আমাকে। এরপর আমি আর এগোতে সাহস করিনি। ওদের কথাবার্তা শুনে মনে হলো ওদের হাতে আপনার জীবন বিপন্ন। তাই আপনি আসার পর আমি আপনার সঙ্গে ওই রকম ব্যবহার করলাম। আমার দৃঢ় বিশ্বাস ছিল আপনি আমার কথাবার্তা শুনে এবং চোখের দিকে তাকিয়ে ব্যাপারটা বুঝে নেবেন। বুঝে তো নিয়েছি, কিন্তু ব্যাপারটা খুব রহস্যময় বলে মনে হচ্ছে। এরা কারা? কেন এলো এখানে?
আমাকে মারবার উদ্দেশ্য থাকলে তো অন্ধকারে লুকিয়ে মারতে পারতো। অযথা এমন সিন ক্রিয়েট করার তো কোনো দরকার ছিল না। কি ভয়ঙ্কর ওরা! পুলিশ আবার ভেতরে এসে ঘরের অবস্থা থেকে যা যা নোট নেবার সেটা নিয়ে বিদেয় নিল। যাওয়ার সময় ইন্সপেক্টর বললেন, খুবই গোলমেলে ব্যাপার। এরা যে কারা কিছু অনুমান করতে পারলেন? না, তাহলে একটু সাবধানে থাকবেন মিস্টার চ্যাটার্জি, কেননা গুপ্ত ঘাতকদের বিশ্বাস নেই। আমরাও অবশ্য আপনার বাড়ির দিকে নজর রাখব। কোনো দরকার নেই। আপাতত ওরা এদিকে আসবে না। তাছাড়া আমি কখন কোথায় থাকি না থাকি তারও ঠিক নেই। তাই অযথা একটা স্টাফকে রিজার্ভ না করাই ভালো। বিশেষ করে এই ঘটনার পরে আমি আরও বেশি সতর্ক থাকবো। পুলিশ বিদায় নিলে আমি হাত মুখ ধুয়ে সোফায় দেহটা এলিয়ে দিলাম। রাকহরির ভয় তখনও কাটেনি। তবুও ওই সময়টুকুর মধ্যে আলু ভাজা ও পরোটা করে খাইয়ে দিল আমায়। শয়তানরা শুধু চা বিস্কুট নয়, ফ্রিজের ভেতর থেকে বের করে সন্দেশ ও রসগোল্লা পর্যন্তও খেয়ে গেছে। ওরা যে কী জন্য এসেছিল তা বুঝতে না পারায় ভয়ঙ্কর দুশ্চিন্তার মধ্যে কাটলো আমার সারা রাত। কিছুতেই দু চোখের পাতা এক করতে পারলাম না। সারা রাত বিছানায় শুয়ে জেগেই কাটিয়ে দিলাম। ভোরের দিকে একটা ফোন এলো। রিসিভার তুলে হ্যালো বলতেই শুনতে পেলাম, আমি ডেঞ্জার সিগন্যাল বলছি। বলুন। বলছি। আপনি নিশ্চয়ই জানেন আমাকে অমান্য করে লেভেল ক্রসিং যারা ক্রস করতে যায় তারা সবাই কাটা পড়ে। জানি। তাহলে আপনি কেন আগুন নিয়ে খেলছেন মিস্টার চ্যাটার্জি? এটাই তো আমার কাজ। আপনি কি জানেন না আগুন নিয়ে খেলতে গেলে অনেক সময় হাত পড়ে? সেটা অসতর্ক এবং আনাড়ি খেলোয়াড়দের, পাকা খেলোয়াড়ের নয়। তবু আমি বলছি আপনি আগুন নিয়ে খেলা বন্ধ করুন। তার আগে বলুন আপনি কে? ড্যাম ফুল। সে তো বুঝতেই পারছি। এটা আপনার উদ্দেশ্য বললাম। আপনি গোয়েন্দাগিরি করেন অথচ আমার পরিচয় জানেন না। কি করে জানবো? মেঘের আড়ালে মেঘনাথ হয়ে লুকিয়ে থাকলে কি তার পরিচয় জানা যায়? ডেঞ্জার সিগন্যাল ধাতব, তার ভাষা নেই। অথচ আপনি। আমি সরব। ডেঞ্জার সিগন্যাল হয়েই আমার লেভেল ক্রসিংয়ে আসার আগেই আমি বিপদ সংকেত দিই। এবার বুঝতে পেরেছি। বার্নপুরে 5 জন ব্যবসায়ীকে রেলের চাকায় কাটিয়ে মারার নায়ক আপনি। সারা পুলিশ দপ্তর যাকে হন্যে খুঁজে বেড়াচ্ছে আপনি সেই। ইউ আর রাইট। বুঝতে পেরেছেন তাহলে? পেরেছি, কিন্তু হঠাৎ আমাকে এরকম হুঁশিয়ারি দেওয়ার কারণ? আছে বই কি। আমার 2 জন লোক আপনার কাছে গিয়েছিল সৌজন্যমূলক সাক্ষাৎ করতে, কিন্তু আপনি তাদের চালাকি করে পুলিশের হাতে তুলে দিতে চেয়েছিলেন। ওরা নেহাত অসুরের শক্তি ধরে, তাই কোনো রকমে পালিয়ে আসতে পেরেছে। কাজটা কি আপনি ভালো করলেন? নিশ্চয়ই ভালো করেছি। আমার কোনো লোক যদি আপনার অবর্তমানে আপনার বাড়িতে ঢুকে আপনার কোনো লোককে ভয় দেখিয়ে ঘরের মধ্যে বাদর নাচ নাচাতো, তখন আপনি কি করতেন? আমার কথা ছাড়ুন, জেনে রাখুন ওরা 2 জনে অতি ভয়ঙ্কর। ওদের ঘাঁটিয়ে ঠিক করলেন না। এখন থেকে ওরাই আপনার নিয়তি। তেমনি আমিও ওদের নিয়তি, সেই সঙ্গে আপনারও। ওদিক থেকে বিদ্রুপের একটা হাসি শোনা গেল। আমি বললাম, এতক্ষণে আজে বাজে কথা তো অনেক হলো, এখন কি বলতে চান স্পষ্ট করে বলুন। রূপরাজ সাহানি আমারই শিকার। ওর কেসটা আপনি না নিলেই ভালো করতেন। রূপরাজ সাহানিকে তাই তো জানি না, অতএব তার কোনো কেস নেওয়ার প্রশ্নই ওঠে না আমার। আপনি মিথ্যে কথা বলছেন। রূপরাজ সাহানির কেস আপনি হাতে নিয়েছেন। ওই নামের কোনো লোককেই আমি চিনি না। না চিনতে পারেন, কিন্তু ওর কেস আপনি নিয়েছেন। আমি আপনার মতো কাপুরুষ নই। তবে হ্যাঁ, এবার দারুণ আগ্রহী হয়ে খোঁজখবর নেব, মাথা ঘামাবো, কেননা বিষয়টা আমার খুবই রহস্যময় মনে হচ্ছে। রূপরাজ সাহানি খুনের ব্যাপারে ওর স্ত্রী অনুরাধা সাহানি আপনাকে প্রাইভেট ইনভেস্টিগেটর হিসেবে নিয়োগ করেননি? এখনো পর্যন্ত নয়। আমার কাছে কিন্তু পাকা খবর আছে। খবরটা নেহাতি কাঁচা, তাই আমাকে ঘাটিয়ে আপনি আপনার নিজের বিপদই ডেকে আনলেন। যাই হোক, টেলিফোনে তার যেমন আপনার কণ্ঠস্বরকে আমার কাছে পৌঁছে দিয়েছে, তেমনি আমার তদন্তের সূত্র আপনার শরীরটাকে একদিন টেনে আনবে আমার কাছে। তখন আইন আদালতে তোয়াক্কা না করে আমার মাথাটাকেই আপনি ঘুরিয়ে দেবেন, এই তো? আপনি তাহলে আমার সঙ্গে দুশমনি চাইছেন? ঠিক আছে, আমার পথের কাটা কি করে উপড়ে নিতে হয় তা আমি ভালো করেই জানি। আর কোনো কথা নয়। এরপর রিসিভার নামিয়ে রাখার শব্দ শোনা গেল। লাইন কাট। ভোরের আলো ফুটতে না ফুটতেই এরকম একটা ফোন পেয়ে মাথার মধ্যে কীরকম যেন ঝিম ধরে গেল। রূপরাজ সাহানিকে আমি সত্যিই চিনি না,
তবে কয়েকদিন আগে তার খুন হওয়ার বৃত্তান্ত কাগজে পড়েছি। অত্যন্ত সম্ভ্রান্ত ঘরের বনেদি এবং বিত্তবান ব্যবসায়ী ছিলেন তিনি। শত সজ্জন হিসেবেও তার সুনাম ছিল। ব্যবসা সূত্রে বিহারের নাওয়াদায়ে ছিলেন। সেখানেই তিনি রেলে কাটা পড়ে মারা যান। পুলিশের অনুমান ডেঞ্জার সিগন্যালের ডেঞ্জার গ্যাংয়ের লোকেরাই তাকে খুন করেছে। অথচ এই ছদ্মনামের আড়ালে যিনি লুকিয়ে রয়েছেন তার নাগাল তদন্তের পরও পাওয়া যায়নি। একাধিক খুনের ঘটনায় পুলিশ তাকে হন্যে হয়ে খুঁজছে, কিন্তু পুলিশের গন্ধ শুকেই সে বিপদের টের পেয়ে উধাও হয়ে যায়। সে যাই হোক, ওর খুনের ব্যাপারে আমার সাহায্য নেওয়ার জন্য এখনও পর্যন্ত কেউ এগিয়ে আসেনি। অথচ উনি কিভাবে টের পেলেন যে এই কেসটা আমি হাতে নিয়েছি? তাছাড়া বিহারের কোনো ব্যবসায়ী পরিবার সেখানকার তদন্তকারী অফিসারের সাহায্য না নিয়ে আমার কাছেই বা আসবেন কেন? আমি তো তেমন কোনো নামজাদা গোয়েন্দা বা কেউ গেটা নই। তাহলে ব্যাপারটা তাই আমাকে রীতিমতো ভাবিয়ে তুলল। এখন আমাকেই খোঁজ নিয়ে দেখতে হবে যে এই ঘটনায় আমি জড়িয়ে পড়লাম কিভাবে। ফোন রেখে অকারণে ঘরময় একটু পায়চারি করে বাথরুমের কাছ ছেড়ে আয়েশ করে বসতেই রাকহরির চা আর বিস্কুট দিয়ে গেল। বিস্কুটে কামড় দিয়ে আমি অবাক চোখে তাকালাম ওর দিকে। বললাম, কি ব্যাপার? এগুলো কি তোর গোপন স্টক? ওই রাক্ষসগুলোর নজর পড়েনি বুঝি ওগুলোর দিকে? রাকহরি বলল, এইমাত্র মোড়ের মাথা থেকে নিয়ে এলাম। বিস্কুট খেয়ে চায়ের কাপে একটা চুমুক দিলাম আমি। একটু পরেই খবরের কাগজ এলে চোখ রাখলাম কাগজের পাতায়। প্রথম পাতায় উল্লেখযোগ্য তেমন কোনো খবর নেই, আর ভেতরের পাতাগুলোয় বিজ্ঞাপনে ভর্তি। তাই কাগজ রেখে বাগানে এসে গাছগুলোর পরিচর্যা করতে লাগলাম। সকালে সোনা রোদে চারিদিক যখন ঝলমলিয়ে উঠল, ঠিক তখনই একটা টাটা সুমো এসে থামলো বাগানের গেটের কাছে। গাড়ির শব্দ শুনে রাকহরি এগিয়ে গেল। আমি দূর থেকেই দেখলাম অত্যন্ত দামি শাড়ি পরা ও নানাবিধ অলঙ্কারে সজ্জিতা এক তরুণী গাড়ি থেকে নেমেই আমার খোঁজ করলেন। আমিও এবার এগিয়ে গেলাম তার দিকে। বললাম, আপনি নিশ্চয়ই অনুরাধা সাহানি? তরুণী অবাক চোখে আমার দিকে তাকিয়ে বলল, কি করে জানলেন? আগে ভাগে আমি অনেক কিছুই জানতে পারি। আশ্চর্য। আসুন, ভেতরে আসুন। তরুণী ভেতরে এলে আমি তাকে সোফায় বসতে বললাম। তারপর রাকহরির দিকে তাকাতেই সে বেরিয়ে গেল। রাকহরির সঙ্গে সঙ্গে দোকানে গিয়ে আমাদের জন্য বেশ ভালো রকমের জলখাবার ব্যবস্থা করে চায়ের সরঞ্জাম নিয়ে বসলো। আমি বললাম, আপনার জন্য আমি কি করতে পারি? তার আগে বলুন, আপনি আমার নাম জানলেন কি করে? শুধু নাম নয়, আপনি যে আসবেন তাও জানতাম, তবে আজই আসবেন তা জানতাম। আমার মনে হয় আমি তাহলে ঠিক লোকের কাছে এসেছি। আপনি যদি অম্বর চ্যাটার্জি নামে কারো কাছে এসে থাকেন তাহলে ঠিক লোকের কাছে এসেছেন। হ্যাঁ, অম্বর চ্যাটার্জির কাছে এসেছি আমি। আপনার স্বামীর ওই মর্মান্তিক হত্যাকাণ্ডে একটা কিনারা করবার জন্য, এই তো? না, এই হত্যাকাণ্ডের নায়ক কে বা কারা তাদের প্রত্যেককে আমি চিনি, পুলিশও চেনে। কিন্তু ওই ধূর্ত বেড়ালদের ধরবার মতো ফাঁদ এখনো পর্যন্ত কেউ পাততে পারেনি। সেই কাজটা আপনাকে করতে হবে। এমনভাবে ধরতে হবে ওদের যাতে এক চালে সবাই ওরা ধরা পড়ে। ওরা ধরা না পড়লে আরো কত লোক যে ওদের শিকার হয়ে অকালে জীবন বিসর্জন দেবে তাকে জানে। রাকহরি প্লেট ভর্তি সিঙ্গারা, কেক ও কফির পেয়ালা নিয়ে এসে রাখলো আমাদের সামনে। খেতে খেতেই কথাবার্তা চলতে লাগলো আমাদের। এত সকালে আপনি কোথা থেকে এলেন? আমি কলকাতা থেকেই আসছি। শ্রদ্ধানন্দ পার্কের কাছে একটা ফ্ল্যাট নেওয়া আছে আমাদের। কলকাতায় এলে আমরা ওখানেই উঠি। তা না হয় হলো, আপনি তো থাকেন বিহারে, সেখান থেকে আমার খোঁজ আপনি কিভাবে পেলেন? জয়ন্ত বিশ্বাস নামে কাউকে আপনি চেনেন? চিনি বই কি, লান্সডাউনে বাড়ি, একসঙ্গে একই কলেজে পড়েছিলাম আমরা। দেখা সাক্ষাৎ অবশ্য অনেকদিন নেই। উনি আমাদের পরিবারের বিশেষ বন্ধু। ওর মুখে শুনেই আপনার কাছে এসেছি আমি। আপনি নিশ্চয় জয়ন্তর মুখে শুনেছেন আমার কথা, নামও জেনেছেন। মোটেই তা নয়, অন্য একটা সূত্র থেকে আপনার খবর পেয়েছি। আগে আপনার কথাগুলো শুনি, পরে সব বলবো আপনাকে। চা পর্ব শেষ করে অনুরাধা যা বললেন তা একটা এইরকম। আমার নাম অনুরাধা মুখার্জি, পরে সাহানি হই। বুঝতেই পারছেন, বাঙালি। আপনাদের এই লাইনেই বাগনানে বাড়ি। আমার বাবা মা দুজনেই বেঁচে আছেন। খুবই অভাবের সংসার ছিল আমাদের। শ্যামপুর কলেজে ফার্স্ট ইয়ারে পড়তে পড়তেই
আমি সংসার চালানোর তাগিদে কলকাতার একটি হোটেলে নর্তকীর চাকরি নিয়ে পড়াশোনাটা ছেড়ে দিই। তখনই রূপলাল সাহানির সঙ্গে আমার পরিচয় হয়। জয়ন্ত বিশ্বাস ও আমার স্বামী একই ব্যবসায় যুক্ত ছিলেন, সেই সূত্রেই আমার সঙ্গে ওর পরিচয়। যাই হোক, বিয়ের পর আমি রূপলালের বিহারের বাড়িতে চলে আসি। ওর দয়ায় আমাদের পরিবারের আর কোনো দুঃখ কষ্টই রইল না। বাগনানে এখন আমাদের পাকা বাড়ি, জমি জমাও হয়েছে অনেক। আমার স্বামী অত্যন্ত সৎভাবে ব্যবসা করতেন, গরিব দুঃখীদের সাহায্যও করতেন। সেই মানুষের যে অমন মর্মান্তিক মৃত্যু হবে তা আমি স্বপ্নেও ভাবিনি। বাড়ি, গাড়ি, শাড়ি, গহনা কোনো কিছুরই অভাব নেই আমার। অল্প দিন হলো বিধবা হয়েছি। এখন বলুন তো, যার দয়ায় আমার এত কিছু, তিনি যদি আমার জীবনে না থাকেন, আমার আর বেঁচে থেকে কি লাভ? একদিন উনি কি কাজে বিহার শরীফে গেলেন, কিন্তু আর ফিরলেন না। 3 দিন পরেই বাড়ির কাছে লেভেল ক্রসিংয়ে রেলের চাকায় ছিন্ন ভিন্ন তার দেহটার সন্ধান পাওয়া গেল। এটা যে দুর্ঘটনা বা আত্মহত্যা নয়, তার প্রমাণ ওর হাত পা দুটোই রেল লাইনের সঙ্গে বাঁধা ছিল। ওর মারুতিটা ছিল হসুয়ার মোড়ে, তবে রহস্যময়ভাবে উধাও গাড়ির ড্রাইভার রতনলাল। রতনলালের বাড়ি কোথায়? হসুয়াতেই, কিন্তু না সে বাড়ি ফিরেছে, না পাওয়া গেছে তার ডেড বডি। অর্থাৎ পলাতক। তার মানে খুনিদের দলে হয়তো সেও ছিল, তাই গা ঢাকা দিয়েছে। না, রতনলাল সে প্রকৃতির মানুষ নয়। তাছাড়া কোথায় হসুয়া, কোথায় নওয়াদা? হসুয়া তিলায়ার মোড়ে, রেল স্টেশনের কাছে, আর নওয়াদা সেখান থেকে বেশ কয়েকটি স্টেশন দূরে। ওরা রতনলালকেও হয় খুন নয়তো গুম করেছে। একটু আগে আপনি বললেন এই হত্যাকাণ্ডের নায়ককে বা কারা তাদের আপনি চেনেন, পুলিশও চেনে। তাই যদি আপনি ওদের সম্বন্ধে একটু আলোকপাত করেন তাহলে কিন্তু আমার তদন্তের খুব সুবিধা হয়। সব বলবো বলেই তো আপনার কাছে এসেছি আমি। রাঘহরি এতক্ষণ মন দিয়ে আমাদের কথাবার্তা শুনছিল, কিন্তু তারই মধ্যে আবার 2 কাপ চা তৈরি করে দিল আমাদের। অমনি জিজ্ঞাসা করল, দিদি, আজ আপনি আমাদের এখানে ডাল ভাত যা হোক দুটো খেয়ে যাবেন তো? না ভাই, আজ নয়, অন্য একদিন। তোমাদের এখান থেকে বেরিয়ে আমি একবার বাগনানে যাব আমার মা বাবার সঙ্গে দেখা করতে, তারপর আবার ফিরে যাব নওয়াদায়। এবার বলুন ওদের ব্যাপারে কি বলবেন। লেভেল ক্রসিং, ডেঞ্জার গ্যাং সব কেমন উলটপালট হয়ে যাচ্ছে আমার। ওদের ব্যাপারে অনুরাধা যা বললেন তা একটা এই রকম: লক্ষ্মীসরাই, বেগুসরাই, কিউল, মোকামা আর আকবরপুর পর্যন্ত সর্বত্র সন্ত্রাস ওদের। 10-15 জনের একটি অশুভ চক্র। প্রতীক হল ডেঞ্জার সিগন্যাল। এই মাফিয়া দলটি রেলের ক্র্যাব বিক্রির সঙ্গে যুক্ত। ওয়াগন ভাঙা থেকে শুরু করে ভারতীয় রেলের যাবতীয় সর্বনাশের মূল এরাই। এরা এমনই বেপরোয়া যে খুন করে নিজের পরিচয় দিয়ে টেলিফোনে পুলিশকে খুনের কথা জানায়। যাদের বাড়ির লোক খুন হয় তাদেরও জানিয়ে দেয় ফোন করে। ওদের টার্গেট হলো বড় ব্যবসায়ীরা। খুনের জন্য ওরা ছোড়াছুরি, বোমাগুলি কিছুই ব্যবহার করে না। শুধু একই দলের কাছে এটা জানাবার জন্য রেলের ক্রসিংকেই এরা ব্যবহার করে থাকে। জীবন্ত মানুষকে হাত পা বেঁধে ট্রেন আসার আগের মুহূর্তে লাইনে বেঁধে ফেলে দেয়। শুধু ফেলে দেওয়াই নয়, এমনভাবে বেঁধে রাখে যে সেখান থেকে সরে যাওয়ারও তাদের কোনো উপায় থাকে না। ওদের কালো হাত বহু দূর পর্যন্ত বিস্তৃত। যে কোনো ব্যবসায়ী একটি বিশেষ সীমাবদ্ধতার উপরে উঠে গেলে, অর্থাৎ রাজ্যের মধ্যে অধিক বিত্তবান, ক্ষমতাশালী হয়ে উঠলে ডেঞ্জার গ্যাং বিপদ সিগন্যাল দেখায়। বলে লেভেল ক্রস করে উদ্দেশ্যীমায় পৌঁছতে গেলে ডেঞ্জার সিগন্যালকে লাভের অর্ধাংশ দিতে হবে, আর তা না হলে বরণ করে নিতে হবে চরম পরিণতিকে। শুধু তাই নয়, ওরা খুন করে পুলিশকে জানায় যে আজ একটা খুন হয়েছে, খুনটা আমরাই করেছি। তাই অযথা সময় নষ্ট করে দৌড়ঝাঁপ করবেন না। অযথা জিজ্ঞাসাবাদের জন্য কাউকে বিরক্তও করবেন না। কোনো নিরীহ মানুষকে গ্রেপ্তার করে তার বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরও করবেন না। মনে রাখবেন, আমাদের কাজের জন্য অন্য কেউ শাস্তি পেলে আমরা কিন্তু পুলিশকে ছাড়ব না। আমরা যতই খুন করি, পুলিশ ও নেতারা তার থেকে অনেক বেশি খুন করে। আমরা অত্যন্ত ভদ্রলোক। মশা যেমন নির্বিচারে মানুষ ও অন্যান্য জীবজন্তু রক্তপান করে, ব্যবসায়ীরাও ঠিক একইভাবে নানান কায়দায় শোষণ করে মানুষকে। তাই ব্যবসায়ীরা আমাদের কাছে রক্তচোষক মশকের মতো। সেই জন্য ব্যবসায়ী খুন করা আমাদের কাছে মশা মারার মতোই সামান্য ব্যাপার। এই পর্যন্ত বলে অনুরাধা থামলেন। আমি একাগ্রচিত্তে ওর বক্তব্য শুনে স্থির হয়ে বসে রইলাম। গ্যাংটা যে ডেঞ্জারাস তাতে আর কোনো সন্দেহ নেই, কিন্তু ওদের যুক্তির সঙ্গে একমত হতে পারলাম না।
ব্যবসায়ীরা যদি ওই দলের কাছে রক্তচোষক মশক হন, তাহলে একমাত্র চাকুরিজীবী ছাড়া তো সবাই ব্যবসায়ী। যে লোকটা বাদাম বেচছে সেও যা, আর যিনি জুয়েলারি দোকানে বসে লাখ টাকা আয় করছে তিনিও তা। আসলে ওই দুষ্কৃতীর দল চুনোপুটি নয়, রাঘব বলদের মুখের গ্রাসই কেড়ে নিতে চায়। আর এই জন্যই এই অজুহাত। আমি অনুরাধাকে বললাম, আপনার স্বামীর ব্যবসাটা ঠিক কী ধরনের ছিল বলুন তো? প্রথমে বাড়ি কেনা বেচা, পরে প্রোমোটারি, তারপরে ফিল্ম ইন্ডাস্ট্রিতে টাকা খাটাতেন। রেল ইঞ্জিনের যন্ত্রাংশ তৈরি করতেন। রাঁচি, হাজারিবাগ ও পাটনাতে ওর স্টিল ফার্নিচারের দোকান ছিল। সম্প্রতি নওয়াদাতে জমি কিনে একটা সিনেমা হল তৈরি করেছিলেন। তার মানে অনেক টাকারই মালিক হয়েছিলেন তিনি। হ্যাঁ, কিছুদিন আগে পটনার একটি হোটেলে একজন ব্যবসায়ীর পার্টিতে যখন আমরা যোগ দিয়েছিলাম, তখন ওরা আমার স্বামীর সঙ্গে দেখা করে। ওরা ওর কাছে 2 কোটি টাকা অথবা ওর ব্যবসার লভ্যাংশের অর্ধেক নিয়মিতভাবে যাতে বিনা ঝামেলায় ওদের হাতে তুলে দেওয়া হয় এমন দাবি করে। কিন্তু উনি পরিষ্কার জানিয়ে দেন ওদের কোনোভাবেই কোনো সাহায্য করবেন না বলে। ওরা অবশ্য ওদের প্রস্তাবটা আর একবার ভেবে দেখবার কথা বলে বিদায় নেয়। তারপরই এই জয়ন্তবাবু আমাদের সঙ্গেই ছিলেন। উনি অনেক করে ওকে বললেন ওদের সঙ্গে সংঘর্ষে না যেতে, এমনকি এও বললেন জলে বাস করে কুমিরের সঙ্গে বাদ না করার জন্য। আমার উনি হেসে বললেন, ব্যবসায় ফুলে ফেপে ওঠাটা আমার একটা নেশা, তেমন হলে ব্যবসা আমি গুটিয়ে নেব। মুম্বাই অথবা পুনেতে গিয়ে হোটেল ব্যবসা করব, তবু 1 পয়সাও দেব না ওদের। জয়ন্তবাবু আর কোনো কথা না বলে শুধু একটি কথাই বললেন, তোমার নিয়তি এবার ঘনিয়েছে দেখছি। জয়ন্তের সঙ্গে আপনাদের বন্ধুত্ব কতদিনের? অনেক দিনের। আমি তো বিয়ের পর থেকেই ওকে দেখছি ওর সঙ্গে। জয়ন্তর কিসের ব্যবসা? শুনছি উনিও প্রথমে বাড়ি কেনাবেচার লাইনে ছিলেন, পরে এই লাইনে মাফিয়া চক্র সক্রিয় হয়ে ওঠায় উনি প্রমোটারির পথ ধরেন। পাটনায়, ভাগলপুরের, রাঁচিতে ওর এখন রমরমা কারবার। রাজগীর থানার কাছে একটা জমি পছন্দ করে উনি হোটেল তৈরি করবার পরিকল্পনা করেছিলেন। আমার উনি অবশ্য ওকে রাজগীরের বদলে পাটনায় জমি কিনতে বলেন, আর রাজগীরের জমিটি উনি রতনলালের নামে কিনে ওকে গিফট দেন। তবে ওইখানে হোটেল তৈরি করার দায়িত্বটা দেন জয়ন্তবাবুকেই। পরিকল্পনা মতো কাজও এগোচ্ছিল, এমন সময় হঠাৎ। জয়ন্তকে পাটনায় জমি কিনেছিল? হ্যাঁ, এমনকি ওখানে একটা 5 স্টার হোটেল নির্মাণের আয়োজনও করেছিলেন। কাজ কতটা এগিয়েছিল বলতে পারেন? না, তবে এই ব্যাপারে উনি আর্থিক সাহায্যের জন্য আমার স্বামীর কাছে ঘন ঘন যাওয়া আসা করছিলেন। তাহলে ধরা যেতে পারে জয়ন্ত এতদিনেও আপনার স্বামী রূপলাল সাহানির ধারে কাছেও পৌঁছতে পারেনি। না, তবে এই ব্যাপারে উনি আর্থিক সাহায্যের জন্য আমার স্বামীর কাছে ঘন ঘন আসা যাওয়া করছিলেন। আপনার কথা মোটামুটি শুনলাম। ব্যাপারটা যে দারুণ গোলমেলে তাতে কোনো সন্দেহ নেই। এই জঘন্য হত্যাকাণ্ডের নায়ক যে কারা তা অজানা নয়। শুধু ওই লোকগুলোকে হাতে নাতে ধরতে পারলেই যাবতীয় রহস্যের জবনিকা পতন। এখন প্রশ্ন হচ্ছে এই, জয়ন্ত বিশ্বাস আমার অতীতের বন্ধু, তবে কিনা বহুদিন ওর সঙ্গে আমার কোনো যোগাযোগ নেই। তাই আমার খবরও কি করে পেলো এটা আমার খুব জানতে ইচ্ছে করছে। ওকে নিজে আপনাকে আমার কাছে পাঠালো? না, অনেক দিন আগে কাগজের রিপোর্ট পড়ে আপনার প্রসঙ্গে উনি বলেছিলেন আপনি নাকি ওর বন্ধু হন। তাছাড়া আমার বাড়ি বাগনানে, তাই বলেছিলেন মৌরিগ্রামে আপনার বাড়ির কথা। ওই বিপজ্জনক গ্যাংটিকে ধরিয়ে দেওয়ার জন্য আপনার শরণ নেওয়ার কথা আমি ওকে বলেছিলাম, কিন্তু উনি হুঁ হাঁ করে আর এগোননি। আমার এই চরম বিপদের মুহূর্তে যখন আমি ওর দ্বারস্থ হলাম, তখন উনি বললেন এই ব্যাপারে অম্বরকে কাজে লাগালেও হয়তো একটা কিনারা করতে পারবে। আমার নাম করে ওর কাছে গিয়ে বলে দেখো ও রাজি হয় কি না। তাই অনেক আশা নিয়ে আপনার কাছে আমি এসেছি আজ। এই ধরনের কোনো একটা গ্যাংকে ধরে দিতে পারলে সত্যি একটা ভালো কাজ করা হবে আমার দ্বারা। সবচেয়ে বড় কথা, রতনলালকে জীবিত অথবা মৃত যে কোনো অবস্থাতে খুঁজে বের করতে হবে। তাহলেই রহস্যের জট খুলে যাবে। রতনলালকে কিডন্যাপ করেই খুনিরা মস্ত একটি ভুল করে গেছে। এখন আপনার কথা বলুন, স্বামীর অবর্তমানে ওর বিজনেস? ব্যবসার কিছুই আমি বুঝি না, তবে যা উনি সঞ্চয় করে রেখে গেছেন তা সারা জীবনে 2 হাতে খরচা করে শেষ করতে পারবো না। এখন বলুন আপনাকে কি দিতে হবে? আপাতত তেমন কিছু নয়, তার কারণ এটা ঠিক আপনার কেস নয়। দেশের এক শ্রেণীর নাগরিকদের নিরাপত্তার ব্যাপার। আসামিদের ধরে দিতে পারলে সরকারিভাবে আমি কিছু পুরস্কার পাওয়ার আশা করব। যেহেতু আপনার মৃত স্বামীর জীবন আমি ফিরিয়ে দিতে পারবো না, তাই আপনার কাছ থেকে কোনো কিছু প্রত্যাশা করি না। ধরুন যদি আমি সফল না হতে পারি, তাহলে?
সফল আপনি হবেনই, আমার মন কিন্তু তাই বলছে। আপাতত আমি আপনার জন্য 1 লাখ টাকার একটা চেক এনেছি। যদি ওই গ্যাংটাকে আপনি ধরিয়ে দিতে পারেন তাহলে আরও 4 লাখ টাকা আমি আপনাকে দেব, না হলে এই শেষ। আপনার সব কথাই তো শুনলাম, কিন্তু আপনার কোনো সন্তানাদি? বিয়ের পর একটি হয়েছিল, কিন্তু সে বেঁচে নেই, মাত্র 4 দিনের মাথাতেই। সরি, না জেনে আপনার ব্যথার জায়গায় আমি ঘা দিয়ে ফেললাম, কিছু মনে করবেন না প্লিজ। না না, তাতে কি। আচ্ছা, আজ তাহলে আসি। ওহো, আপনার ফোন নাম্বারটা আমাকে দিন তো। যাবেন কিন্তু খুব সাবধানে। আমার এখানে দেখা করতে আসার অপরাধে আপনার জীবনও কিন্তু বিপন্ন হতে পারে। অনুরাধা একটি নিঃশ্বাস ফেলে বিদায় নিলেন। উনি চলে যাওয়ার পর চেকটা হাতে নিয়ে আমি চুপচাপ বসে রইলাম কিছুক্ষণ। জয়ন্তর সঙ্গে আজ আমার প্রায় 10 বছর যোগাযোগ নেই। আমার গোয়েন্দাগিরির কথা হয়তো কোনো কোনো বন্ধুবান্ধবের মুখ থেকে ও শুনে থাকতে পারে, কিন্তু আশ্চর্য, এই ব্যাপারে অনুরাধাকে পাঠানোর আগে ও আমার সঙ্গে নিজে কেন যোগাযোগ করলো না? তার চেয়েও আশ্চর্যের, ডেঞ্জার গ্যাংয়ের লোকেরা আমার ব্যাপারে জানলো কীভাবে, আর আমার ফোন নম্বরই বা পেলো কী করে? অনুরাধা যে আমার সাহায্য নেবে এরকম ধারণাই বা ওদের হলো কেন? আমি অনেক ভেবেও কোনো কুল পেলাম না। খাওয়া দাওয়ার পর চিন্তা করছি যে এই ব্যাপারে কীভাবে এগোবো, ঠিক এমন সময় আবার টেলিফোন। কেসটা তাহলে আপনি নিয়েই নিলেন মিস্টার চ্যাটার্জি, ভালোই করেছেন। ডেঞ্জার গ্যাং বড়ই বিপজ্জনক, তাদের ধরিয়ে দেওয়া একান্তই দরকার। তা আসছেন কবে আমাদের নওদায়? ভাবছি আজকালের মধ্যেই যাব। আপনি নিশ্চয়ই অনুরাধা সাহানির বাড়িতে উঠবেন। অবশ্যই। ভদ্রমহিলা কিন্তু অত্যন্ত সুন্দরী। আমি ইংরেজিতে একটা গালাগালি দিয়ে ফোনটা নামিয়ে রাখলাম। ফোনের কথাগুলো টেপ হয়ে গেছে। অনুরাধা চলে যাওয়ার পরই তদন্তের স্বার্থে পুলিশ এসে এই ব্যবস্থা করে দিয়ে গেছে। রাকহরিও সময় মতো ব্যাংকে গিয়ে চেকটা জমা দিয়ে এসেছে। এই পর্যন্ত কোনো কাজের জন্য 1 লাখ টাকা তো দূরের কথা, এর অর্ধেক টাকাও পাইনি আমি। গ্যাংটাকে যদি সত্যি ধরতে পারি তাহলে পাবো আরও 4 লাখ টাকা। ভাবা যায়? আমি এখন নিজের কাছেই নিজে প্রশ্ন করি, এগোবো আমি কোন পথ দিয়ে? আমি যখন আকাশ পাতাল ভাবছি, রাকহরি তখন কি যেন ভেবে বলল, আপনার কাছে আমি অনেক দিন আছি, কিন্তু কোনো জটিল কেসের ব্যাপারেও আপনাকে এতটা ভাবতে দেখিনি। এই ব্যাপারে আমার কিছু বলা উচিত নয় যদিও, তবুও বলি, খুনিদের পেছনে ধাওয়া না করে আপনি বরং চেষ্টা করুন ওই রতনলালকে খুঁজে বের করার। অবশ্যই ইতিমধ্যে যদি সে খুন না হয়ে থাকে তো। রাকহরির কথাটা আমার মনে ধরল। বললাম, আমিও ঠিক এরকম চিন্তাভাবনাই করছিলাম, তাই ভাবছিলাম নওদায় না গিয়ে হোসার মোড় থেকে শুরু করি তদন্তটা। হসুয়াটা কোথায় বলুন তো? এমন নাম কখনো শুনিনি। রাজগীরের কাছাকাছি, ওটাকে তিলাইয়ার মোড়ও বলে। তিলাইয়া রেলওয়ে স্টেশন থেকে মাত্র 1 কিলোমিটার। কবে যাবেন তাহলে? আজই যেতে পারলে ভালো হতো, কিন্তু আজ যাচ্ছি না। ওদের আরও 2-1টা ফোনের হুমকি আশা করছি, তাই কালকে যাওয়াটা ফাইনাল। কোন গাড়িতে যাবেন? সম্প্রতি হাওড়া থেকে কিউল হয়ে গয়া যাওয়ার একটি এক্সপ্রেস ট্রেন চালু হয়েছে, ওই গাড়িতেই যাব। ওই ট্রেনটা নওয়াদা তিলাইয়া হয়ে গয়া যায়। তুই একবার হাওড়া স্টেশনে গিয়ে দেখতো ওই গাড়িতে একটা রিজার্ভেশন পাস কিনা। না পেলে কাল পূর্বা এক্সপ্রেসে সাধারণ বগিতে চেপেই যাব। ওই গাড়িতে গেলে অবশ্য গয়া নামতে হবে, সেখান থেকে নওয়াদা কিংবা বিহার শরীফের বাসে হসুয়ায়। খুব সাবধানে যাবেন কিন্তু, ট্রেনেও সাবধানে থাকবেন, ঘুমিয়ে পড়লেই বিপদ। ভয় নেই, তুই একবার গিয়ে টিকিটের চেষ্টা করে দেখ। আমি টাইম টেবিল থেকে ফর্ম ফিল আপ করে কিছু টাকা দিয়ে রাকহরিকে স্টেশনে পাঠালাম। ও চলে যাওয়ার পরই জয়ন্তের ফোন এলো। হ্যালো এসি, কেমন আছিস? এসি মানে অম্বর চ্যাটার্জি। ও বরাবর আমাকে এই নামেই ডাকতো, আজও ওই নামেই সম্বোধন করলো। বললাম, তুই কোথা থেকে ফোন করছিস? তার আগে বল আছিস কেমন? আমি সবসময় যেমন থাকি, অর্থাৎ ভালোই। তা এতদিন বাদে কি মনে করে? একটু আগে অনুরাধা সাহানি কি তোর কাছে গিয়েছিল? হ্যাঁ, ওকে আমিই পাঠিয়েছিলাম তোর কাছে। ওর মুখে সব শুনেছিস নিশ্চয়ই। শুনেছি, টেলিফোনে হুমকিও পেয়েছি। তার ডিসিশনটা কি নিলি? ডেঞ্জার গ্যাংকে একবার থেকে রেড সিগন্যালটা আমিই দেখাবো। খুব সাবধানে ভেবেচিন্তে এগোবি কিন্তু, ওরা কিন্তু দারুণ ভয়ঙ্কর। তোর ব্যাপারে অনেকদিন আগে একবার অনুরাধার কাছে গল্প করেছিলাম, তারপর তোর কয়েকটা ঘটনা, বিশেষ করে গোয়েন্দা অম্বর বইটা পড়ে ও তোর ব্যাপারে দারুণ উৎসাহী হয়। আমার বন্ধু রূপলাল সাহানির হত্যাকাণ্ডের পর ও যখন তোর সাহায্য নেবার জন্য আগ্রহী হয়, আমি তখন ওকে এড়িয়েই যেতে চেয়েছিলাম।
কিন্তু ও শুনলো না। তোর ঠিকানাটা ওকে দিয়েই দিলাম। পুরো ঠিকানাটা তো আমি জানি না, তাই মৌলিগ্রামে পাঠিয়ে খুঁজে নিতে বললাম। ওদের জালে আমিও জড়িয়েছি রে ভাই, যে কোনো মুহূর্তে আমার বিপদ হতে পারে। সাবধানে থাক, চেষ্টা করে দেখি কতটা কি করতে পারি। কিন্তু তুই এখন ফোন করছিস কোথা থেকে? বালিগঞ্জ সার্কুলার রোডে আমার এক বন্ধুর বাড়ি থেকে। তুই কবে নওদায় যাচ্ছিস বল, তাহলে একসঙ্গেই যাব আমরা। ঠিক নেই, সম্ভবত এই সপ্তাহের শেষের দিকেই যাব। আজকালের ভেতরে হয় না? আমার কতগুলো আইনি জটিলতার কাজ আছে, সেগুলোকে শেষ না করে যেতে পারছি না। বেস্ট অফ লাক। তুই নওদায় এলেই তোর সঙ্গে দেখা করব। আমি ফোনটা নামিয়ে রাখলাম। ফোনে ওর সঙ্গে কথা বলার পর দুশ্চিন্তা যেন আমার আরও বেড়ে গেল। দুশ্চিন্তা বেড়ে যাওয়ার কারণ একটাই, কারণ হলো ফোনের হুমকি এবং জয়ন্তর কণ্ঠস্বর হুবহু এক। তবে কি ডেঞ্জার গ্যাংয়ের আড়ালে জয়ন্তেরই কোনো কুটুবুদ্ধি খেলা করছে? না, তাহলে এইসব ঝুট ঝামেলার মাঝখানে আমি জড়িয়ে পড়ব কেন? মিস্টার সাহানিকে খুন করে অথবা খুন করিয়ে ব্যবসায় সম্পূর্ণ অনভিজ্ঞা অনুরাধাকে ব্ল্যাকমেল করে সে হয়তো ওকে সর্বশান্ত করার চেষ্টা করছে। অনুরাধা সুন্দরী রমণী, সেদিক থেকেও ওর কোনো বদ মতলব থাকতে পারে। তবু আমি নিশ্চিন্ত হওয়ার জন্য থানায় একবার ফোন করলাম। ফোনের কথোপকথন টেপ করার ব্যবস্থা ওরাই করে রেখেছিল। এই ফোনের মধ্যে দিয়ে ঘুঘুর ফাঁদে ঘুঘুর ঠিকই ধরা পড়বে। একটু পরেই ইন্সপেক্টর এলেন। তাকে সব কথা খুলে বলতেই তিনি টেপের কণ্ঠস্বর পরীক্ষা করে বললেন, স্ট্রেঞ্জ, আপনার বন্ধুর কণ্ঠস্বর আর হুমকির কণ্ঠস্বর তো দেখছি হুবহু এক। বলে একটুক্ষণ চুপ করে থেকে বললেন, আপনার বন্ধু জয়ন্তবাবুর ঠিকানাটা জানেন? না, ল্যান্সডাউনের দিকে থাকে এটুকুই শুধু জানি। তাও সুদীর্ঘকাল ওর সঙ্গে আমার কোনো যোগাযোগ নেই। কিন্তু এতদিন বাদে উনি হঠাৎ আপনাকে টার্গেট করতে গেলেন কেন? হয়তো বা পাপের ভাড়া পূর্ণ হয়েছে বলে। আসলে ব্যাপারটা একটু হালকাভাবেই নেওয়া যাক। সাহানি পরিবারের সঙ্গে বন্ধুত্ব এবং বিশ্বাসটা দৃঢ় করার জন্যই হয়তো কোনো সময় মুখ ফসকে আমার প্রসঙ্গে চলে আসে। তারপর অনুরাধার জেদকে আর এড়িয়ে যেতে পারে না। এখন যখন ও বুঝতে পেরেছে আমাকে এড়ানো সম্ভব নয়, তখন সাধু সাজা এবং পুরনো বন্ধুত্বকে ঝালিয়ে নেওয়ার জন্য এই ফোন। আমার দৃঢ় বিশ্বাস ডেঞ্জার গ্যাংয়ের গডফাদার জয়ন্ত ছাড়া আর কেউ নয়। আমারও তাই ধারণা। আচ্ছা মিস্টার চ্যাটার্জি, আপনি অনুরাধা সাহানির গাড়ির নাম্বারটা কি নোট করে রেখেছেন? না, এমনকি বাগনানে কোন জায়গায় ওর বাপের বাড়ি সে কথাও জানা হয়নি। ঠিক আছে, ও ব্যাপারটা আপনি আমাদের উপরেই ছেড়ে দিন। আর হ্যাঁ, আপনি কি এই গ্যাংকে ধরার ব্যাপারে কোনো পরিকল্পনা বা চিন্তাভাবনা করছেন? অবশ্যই, আমি হয়তো আজকালের মধ্যে রওনা দেবো নওদার দিকে। বেস্ট অফ লাক। আপনি যান, ওখানকার পুলিশ যাতে আপনাকে সাহায্য করে সে ব্যবস্থা আমরা করে দেব। খবরদার নয়, এইখান থেকে কোনো কিছু জানাবেন না ওখানকার পুলিশকে। জানালে দোষ কি? এমন তো হতেই পারে ওখানকার পুলিশের একাংশের সাহায্য নিয়েই ডেঞ্জার গ্যাং এমন ভয়ানক সন্ত্রাস সৃষ্টি করছে। পারে, কিন্তু আপনি যে এই ব্যাপারে মাথা ঘামাচ্ছেন এই তথ্য তো ডেঞ্জার গ্যাংয়ের অজানা নয়। তবুও যতটা গোপনে কাজ করা যায় ততটাই ভালো। ইন্সপেক্টর হেসে করমর্দন করে বিদায় নিলেন। পরদিন গঙ্গা এক্সপ্রেসেই আমি রওনা হলাম তিলাইয়ার দিকে। এর মধ্যে কোনো রকম হুমকি বা জয়ন্তর কোনো ফোনও আসেনি। এমনকি অনুরাধা সাহানিও ফোন করেনি আমাকে। রাত 10:20 ট্রেন ছাড়ল। নতুন চালু হয়েছে গাড়িটা, তাই ভিড় একদমই নেই। রাকহরি যাওয়া মাত্রই টিকিট পেয়ে গেছে এই গাড়ির। আমি আপার বার্থে শুয়ে তদন্তের কাজ কিভাবে এগিয়ে নিয়ে যাব এই বিষয়ে চিন্তা ভাবনা করতে লাগলাম। দ্রুতগামী ট্রেনের গতি এবং দুলুনিতে মাঝে মধ্যেই চোখ জড়িয়ে আসছিল। কিন্তু এখন ঘুমিয়ে পড়া মানে নিজের হাতে মৃত্যুর যমনিকাকে টেনে আনা। কাল সকালে সূর্যোদয় বোধহয় আমাকে আর দেখতে হবে না। রাত প্রায় 2টো নাগাদ ট্রেন আসানসোলে আসতেই আমার কম্পার্টমেন্টের কোচ অ্যাসিস্ট্যান্ট এসে আমার টিকিট দেখতে চাইলেন। বললেন, আপনি কি মিস্টার চ্যাটার্জি? হ্যাঁ, আমি। আসুন আপনি আমার সঙ্গে। ফার্স্ট ক্লাসের এসিতে মিসেস অনুরাধা সাহানি আপনার জন্য অপেক্ষা করছেন। ওকে গিয়ে বলুন আমি এখানে বেশ আছি। উনি শুনছেন না, আপনি আসুন। অগত্যা যেতেই হলো। প্ল্যাটফর্মে নেমে 2-4টে বগির পরেই ফার্স্ট ক্লাসের এসিতে গিয়ে উঠলাম। ছোট্ট একটা কূপের মধ্যে অনুরাধা একাই ছিলেন। দুজনে থাকার মতোই কূপ। অ্যাটেন্ডেন্ট আমাকে ওর কাছে নিয়ে গিয়ে বললেন, ইনি তো? অনুরাধা একমুখ হেসে বললেন, হ্যাঁ ইনি। একটু নিশ্চিন্ত হলাম। এতক্ষণ একা একা মুখ গুজে আসছিলাম, এবার কথা বলার মতো একজনকে পেলাম।
আর এমনই একজন যার কাজের জন্যই আমার এখানে আসা। শুধু তাই নয়, এই কূপের মধ্যে লক করে নিশ্চিন্তে একটু ঘুমানোও যাবে। রাত দুপুরে আপনাকে ডিস্টার্ব করলাম। এতে আমার উপকারই হলো, কিন্তু আমি যে এই গাড়িতে আছি এই খবরটা আপনি পেলেন কি করে? আমি স্টেশনে এসে আপনার বাড়িতে ফোন করেছিলাম। আপনার ওই ছেলেটি আমাকে বলল S2 বগিতে 22 নম্বর বার্থে আপনি আছেন। স্টেশনে আপনাকে খুঁজে বের করবার সময় পায়নি। পরে আমার অনুরোধে রেলের লোকরাই আপনাকে ডেকে আনলো আমার কাছে। ধরুন যদি আমি অন্য গাড়িতে যেতাম? তাহলে আর কি, বাড়ি পৌঁছে দর্শন পেতাম আপনার। আপনি যে এত তাড়াতাড়ি এগিয়ে আসবেন এ আমি ভাবতেও পারিনি। জয়ন্তর ব্যাপারে দু একটা কথা আমি জিজ্ঞাসা করবো এবার। বেশ, তো কি জানতে চান বলুন। জয়ন্ত বিশেষ মানুষটাকে দেখে আপনার কি মনে হয়? হঠাৎ এরকম প্রশ্ন করছেন কেন? তার কতগুলো কারণ আছে। প্রথমত, জয়ন্তের সম্পর্কে আমার ধারণা খুব একটা স্পষ্ট নয়। বহুদিন ওর সঙ্গে আমার কোনো যোগাযোগ নেই। আপনার স্বামী খুন হলেন অথচ উনি বহাল তবিয়েতেই আছেন। মিস্টার সাহানির মতো অতটা বিত্তবান না হলেও উনিও নেহাত হেজিপেজি বিজনেসম্যান নয়। আপনার স্বামীর মৃত্যুর পরে বর্তমানে আপনার যে অবস্থা তাতে আপনি বলছেন আপনাকে ওর উপরে নির্ভর করতে হয়। তখন আপনার বিশ্বাসে মর্যাদা উনি তো নাও রাখতে পারেন। অসম্ভব কিছুই নয়। আমি শুধুমাত্র হাউসওয়াইফ। আমার এই দুঃসময়ে ওকে বিশ্বাস করা বা ওর ওপরে নির্ভর করা ছাড়া আর কোনো উপায়ও নেই। এই ব্যাপারে ওর আগ্রহ কতটা? 16 আনা এই কাজে ওর নিজের জীবনের ঝুঁকিও তো আছে। আছে, তবে কিনা উনি কিন্তু ওদের কথা মতোই চলেন। তা যদি হয় তাহলে এমন কি আপনার কখনো মনে হয়নি যে ওই ডেঞ্জার গ্যাং দলের সদস্যের মধ্যে উনি একজন? এরকম কিন্তু আমার কখনো মনে হয়নি। আর বিশ্বাসঘাতকতা করলেই বা আমার কি যায় আসে? ওর ব্যবসা তো আমি সামলাতে পারবো না। আর উনি এ পর্যন্ত যা রেখে গেছেন তাতে অধিক অর্থের প্রয়োজনে আমাকে কোনো কিছু করতেও হবে না। এইবার আপনাকে আমি একটু অনধিকার প্রশ্ন করব, যদি কিছু মনে না করেন। না না, কিচ্ছু মনে করব না। এখন আপনি আমার বন্ধুর মতো, আপনার যা মনে আসে তাই বলুন। শুধু জয়ন্তবাবু নন, আপনাকেও তো আমি বিশ্বাস করছি। না হলে এই রাতে একদিনের অল্প কিছুক্ষণের পরিচয়ে আমি আপনাকে আমার কূপের মধ্যে ডাকিয়ে আনলাম কোন সাহসে? সেজন্য আপনাকে ধন্যবাদ। আমি যা বলছিলাম তা হলো আপনি তো রীতিমতো একজন সুন্দরী মহিলা, এত ঐশ্বর্যের মালিক। কাঁচা বয়স আপনার, যদি কেউ হঠাৎ করে আপনার জীবনে আসে তাকে কি আপনি মেনে নেবেন না? সারাটা জীবন একা একা নিশ্চয়ই কাটাবেন না। এই ব্যাপারে কোনো চিন্তা ভাবনা আপনি করেছেন কি? নিশ্চয়ই করেছি। আপনার অবগতির জন্য জানাই, রূপরাজ সাহানির সঙ্গে আমার রেজিস্ট্রি বিবাহ হলেও বিয়ের আগে আরেকজনের সঙ্গে আমার মালাচন্দনে বিবাহ হয়েছিল। তার নাম বিহারীলাল। তিনি উত্তরপ্রদেশে থাকেন। সাহানির চেয়েও অনেক বেশি ঐশ্বর্যবান তিনি। এই হত্যাকারীরা সমুচিত শাস্তি পেয়েছে জানার পরই আমি তার কাছে চলে যাব। আমি তাকে যতটা আপন করে নিতে পেরেছি ততটা আপন কিন্তু আর কাউকেই করে নিতে পারিনি। আমার মন প্রাণ, আমার সমস্ত সত্তাটা পড়ে আছে তার দিকে। কিন্তু তিনি কি আপনাকে গ্রহণ করবেন? না করলে তার দরজার সামনে পড়ে থেকে মাথা কুড়ব। আমি এত বোকা নই যে তাকে না বুঝে তার গলায় মালা দিয়েছি। তিনি আমার আসল পতি এবং গুরু। আপনি সুখী হন? আপনার আর কোনো বক্তব্য? আপাতত নেই। তাহলে এবার আপনি একটু বিশ্রাম করুন। ট্রেন এসে মধুপুরে থামল। আমি বার্থে উঠে দেহটা টান করে শুয়ে পড়লাম। ঘুমের একটু সত্যিই প্রয়োজন। দু চোখের পাতায় ঘুমও আছে আমার, কিন্তু ঘুমোবো কী করে? অনুরাধা সাহানির এই অকপট স্বীকৃতি আমাকে কেমন যেন চমকে দিল। আমার মতো একজনকে এই রাত দুপুরে তার কূপে নিয়ে আসা, বন্ধুর মতো ব্যবহার করা আর নিজের গোপন ইচ্ছার কথা অকপটে স্বীকার করা কেমন যেন একটা রহস্যময় বলে মনে হলো আমার। সদ্য স্বামীহারা এক বিধবা কী করে বলেন যে তিনি উত্তরপ্রদেশে চলে যাবেন বিহারীলাল নামে একজনের কাছে? এমন চিন্তাও করা যায় না। যাই হোক, যার যেমন ভবিতব্য, যার যেমন রুচি, তিনি তো তাই করবেন। আমি কাজ করতে এসেছি, কাজ করেই চলে যাব। ট্রেন থামলো নওয়াদায়। স্টেশন থেকে বেরিয়ে আমরা একটা রিকশায় পৌঁছে গেলাম সাহানিদের স্বপ্নপুরীতে। অনুরাধা আমার থাকবার জন্য একটি ঘর দেখিয়ে দিয়ে নিজে অন্য ঘরে চলে গেলেন। এবারের কাজের লোকজনেরা বেশ ভদ্র। আমার যাতে কোনো অসুবিধা না হয় তার জন্য পালা করে সেদিকে নজরও রাখতে লাগলো। আমি শুধু ভাবতে রাখলাম বিচিত্র রমণীর মন। এত সুখ, এত ঐশ্বর্য, এত স্বপ্ন, এমন স্বপ্নের মতো স্বপ্নপুরী ছেড়ে উনি কিনা চলে যাবেন উত্তরপ্রদেশে, কে এক বিহারীলালের কাছে। আশ্চর্য।
আমি যখন হাত মুখ ধুয়ে পোশাক পরিবর্তন করে ফ্রেশ হয়ে বসেছি, অনুরাধা তখনই প্লেট ভর্তি খাবার নিয়ে এলেন আমার ঘরে। প্রথমে খাওয়া শেষ করলাম, তারপর বললাম, আর একটু ব্যক্তিগত আলোচনা নয়, এবার যা হবে তা শুধু কাজের কথা। কেননা সময় নষ্ট করার মতো সময় আমার হাতে এতটুকুও নেই। এ কাজে এতটুকু দেরি হোক আমিও তা চাই না। তবে একটা কথা, আপনি কিন্তু এখন বাঘের গুহায়। এ বাড়িতে পদার্পণ মাত্রই আপনি কিন্তু ওদের নজরে পড়ে গেছেন। এতে আমার কাজের সুবিধা হবে খুব, তবুও আমি খুব সতর্কভাবেই কাজ করব। আপনি নিজেও সাবধানে থাকবেন, কেননা ওরা কিন্তু এবার আপনাকেও টার্গেট করতে পারে। পারে, তবে একটা ব্যাপারে আমি নিশ্চিত যে এখনো পর্যন্ত ওরা কোনো ব্যবসায় মৃত্যুদণ্ড দেওয়ার পর তার স্ত্রী বা বাড়িঘর মেয়েদের ওপর আক্রমণ চালায়নি। না হলেই ভালো। আপাতত আমি এই তদন্তের কাজ শুরু করব আপনাদের গাড়ির ড্রাইভার সেই রতনলালকে উদ্ধার করার প্রস্তুতি নিয়ে। কিন্তু সে কি আর বেঁচে আছে? তার ডেড বডি যখন পাওয়া যায়নি তখন আশা করা যায়। ওর বাড়ি কি হসুয়াতেই? হ্যাঁ, বাজারের কাছেই বাড়ি। বাড়িতে কে কে আছে? বছর 10-এর একটি ছেলে ও ছিপলি, মানে ওর বউ, একটি আদিবাসী মেয়েকে বিয়ে করে বেশ সুখেই দিন কাটছিল। মাঝখান থেকে কি যে হয়ে গেল! কি ভালো মেয়ে ছিল ছিপলি, যেমনই সহজ সরল তেমনই কর্মঠ। আমার তো যা হবার তা হয়ে গেল। দেখুন, একটু চেষ্টা করে যদি কোনো রকমে উদ্ধার করতে পারেন রতনলালকে। করতেই হবে, না হলে এই রহস্যের জট খুলবে না। বলে হসুয়ায় যাওয়ার জন্য তৈরি হলাম। নওয়াদা থেকে রাজগীর অথবা গয়াগামী যে কোনো বাসে চাপলেই হসুয়ার মোড়। আমি সেই রকমই একটি বাসে সাধারণ যাত্রীদের ভিড়ে মিশে প্রায় ঘণ্টাখানেকের জার্নিতেই হসুয়া এলাম। আরও আগে আসা যেত, কিন্তু এখানে পথ বলে তো কিছু নেই। যা আছে তা পথের কঙ্কাল, বড় বড় খানাখন্দে ভরা, অত্যন্ত বিপজ্জনক। যাই হোক, হসুয়ায় নেমে রতনলালের বাড়ি খুঁজতে খুব একটা দেরি হলো না। মাটির পাঁচিলে ঘেরা ঝকঝকে তকতকে উঠোনের প্রান্তে আদিবাসীদের প্রথায় তৈরি চমৎকার মাটির একটি ঘর, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। আমি যাওয়া মাত্রই একটি দেশি কুকুর অচেনা অতিথি থেকে তারস্বরে চিৎকার শুরু করে দিল। অবশেষে ছিপলি এসে তাকে শান্ত করল। তারপর আমাকে দেখে বলল, কাকে চাই? তোমার নাম যদি ছিপলি হয় তাহলে আমি তোমাকেই চাই। তুমিই তো রতনলালের বউ। হ্যাঁ, কিন্তু আপনি কে? আমি হলাম আমি। তোমার বাড়িতে এলাম, তুমি আমাকে বসতে বলবে না? চা জল দেবে না? খুব ভুল হয়ে গেছে, কখনো তো দেখিনি আপনাকে। ও আমাকে অত্যন্ত সমাদরে ওর ঘরে নিয়ে গিয়ে বসালো। ঘর মাটির হোক, কিন্তু পাখা, আলো, এমনকি রঙিন টিভিরও ব্যবস্থা রয়েছে। আমি ঘরে গিয়ে বিছানায় না বসে একটি চেয়ারে বসলাম। তারপর বললাম, আমি রতনলালের ব্যাপারে খোঁজ খবর নেবে বলে এসেছি। এবারে ছিপলি আর থাকতে পারল না। শূন্য দৃষ্টিতে তাকিয়ে ঝরঝর করে কাঁদতে লাগলো। আমি অবাক হয়ে দেখতে লাগলাম ছিপলিকে। বন্য আদিবাসী মেয়ে, অথচ কি চমৎকার মুখশ্রী তার। গায়ের রং ঘন কালো, এত কালো যে তা সচরাচর চোখে পড়ে না। আর সেই কালো মেয়ের হরিণের মতো দুই চোখ যেন যে কোনো মানুষকেই আকর্ষণ করে। কিছুক্ষণ পরে ছিপলি ওর চোখের জল মুছে বলল, একটু বসুন, আপনি, আপনার জন্য চা করে আনছি। শুধু চা কিন্তু, অন্য কিছু নয়। কেননা তোমাদের মনিবের বাড়ি থেকে আমি অনেক কিছু খেয়ে এসেছি। তবে তার আগে আমাকে এক গ্লাস জল দাও। ছিপলি ঘর থেকে বেরিয়ে রান্নাঘরে ঢুকে দুটো ক্ষীরের মিষ্টি ও এক গ্লাস জল নিয়ে ঘরে ঢুকলো। বললাম, এইসব কি? ঘরে ছিল, শুধু কি জল মানুষকে দেওয়া যায়? তাছাড়া আমি যে আপনার জন্য দোকানে যাইনি তা নিশ্চয়ই বুঝতে পারছেন। ওর কথায় কোনো টানও নেই, জড়তাও নেই। কে বলবে যে ও এক আদিবাসী মেয়ে? তোমার ছেলেটাকে তো দেখছি না ছিপলি, সে কোথায়? স্কুলে গেছে। আমি যে কেন এসেছি তা তোমাকে আগেই বলেছি। এখন তুমিই বলো। রূপরাজ সাহানি বড় ব্যবসাদার, তিনি ডেঞ্জার গ্যাংয়ের চাহিদা মতো টাকা পয়সা দিতে চাননি বলে খুন হলেন। কিন্তু রতনলালের কি হলো? তার অপরাধটা কোথায়? হিংসা। বাবুদের বন্ধু হলেন জয়ন্ত বিশ্বাস। উনি রাজগীরে হোটেল ব্যবসা করতে চেয়েছিলেন, এমনকি জমিও দেখেছিলেন একটা। তা রাধা দিদিমণি। রাধা দিদিমণি? সে কি, রাধা দিদিমণিকে চেনেন না? যার ওখান থেকে আপনি আসছেন। ও, তুমি মিসেস সাহানির কথা বলছো, অর্থাৎ অনুরাধা। এরপর ছিপলি যা বলল তা অনেকটা এইরকম। আমরা ওকে রাধা দিদিমণি বলি, দয়ার অবতার। আমার স্বামীকে ওরা উঠিয়ে নিয়ে যাওয়ার পর 2-5 হাজার টাকা পাঠিয়ে দিয়েছেন।
ওই রাধা দিদিমণির ইচ্ছেতেই বাবু জমিটা আমার স্বামীর নামে কিনে গিফট দেন। সেখানে একটা হোটেলও তৈরি হচ্ছিল। সব খরচ বাবুই দিচ্ছিলেন। বলেছিলেন এই হোটেল ঠিকমতো চালাতে পারলে আমাদের একমাত্র সন্তান বাবু আর ভবিষ্যৎ উজ্জ্বল। আর সেই হিংসেতেই আমরা এখানকার ব্যবসায়ী গোপীচাঁদ গুপ্তার এক বিশেষ নজরে পড়েছিলাম। ওই গোপীচাঁদ অনেক দিন ধরেই আমার খোকার বাবাকে বলেন রাজগীরের ওই জমিটা কিনবার ইচ্ছা তার অনেক দিনের। নানা জটিল সমস্যার কারণে তিনি ওই জমিটা কিনে উঠতে পারছিলেন না। তাছাড়া জমির মালিক এমন এক অসম্ভব রকমের দাম চাইছিল যাতে তিনি দর কষাকষিও করছিলেন। এমন সময় হঠাৎ শুনলেন বাবুর বন্ধু জয়ন্ত বিশ্বাস জমিটা ওই দামেই কিনবার জন্য রাজি হয়ে কিছু টাকা দিয়ে বায়নানামাও করিয়েছেন। তারপরেই শুরু হলো আমাদের সঙ্গে দুর্ব্যবহার। একদিন লোক মারফত খোকার বাবাকে ডাকিয়ে ওর মহলে নিয়ে গিয়ে অনেক বোঝালেন। তারপর বললেন রূপরাজ সাহানের দিন আসন্ন, খতমের তালিকায় সর্বপ্রথম নামটি তাঁরই। আজ বাদে কাল ডেঞ্জার গ্যাংয়ের লেভেল ক্রসিংয়ে ওর লাশটা যদি পড়ে থাকে তাহলে হোটেলের ব্যবসা চালাবে কি করে? এর চেয়ে তোর নামে যখন জমি তুই জমিটা আমার নামে লিখে দে, কাজ হবে ভেতরে ভেতরে, কেউ জানতেও পারবে না। তাছাড়া এমনও তো হতে পারে রূপরাজ সাহানের ডেড বডি জ্বলে ওঠার পর তোকেও একটা বেওয়ারিশ লাশ হিসাবে চিতায় উঠতে হবে। এত ভেবে দেখ, আমার শর্তে রাজি নাকি নিজেই নিজের বিপদ ডেকে আনবি? খোকার বাবা বলেছিলেন যে জমি যখন আমি কিনে নিই সেখানে জমি বিক্রি করার অধিকারও আমার নেই, তাই এ ব্যাপারে আমার কিছুই করার নেই। তারপরেই বিপর্যয়। হ্যাঁ, ঠিক 3 দিনের মাথায়। চিপলির সঙ্গে কথা বলে ওর মুখে সব কিছু শুনে আমারও তখন কপাল দিয়ে ঘাম ঝরছে। ওদিকে জয়ন্তর কণ্ঠস্বর, ফোনের হুমকিতেও জয়ন্তর কণ্ঠস্বর, আর এদিকে গোপীচাঁদ গুপ্তা। কেমন যেন সব তালগোল পাকিয়ে যেতে লাগলো। মনে হচ্ছে এই গোপীচাঁদই ডেঞ্জার গ্যাংয়ের গডফাদার। আর জয়ন্ত, ও নিশ্চয়ই ওই দুষ্কৃতী দলের একজন সক্রিয় সদস্য। এখন এই গোপীচাঁদকে কোনো রকমে ফাঁদে ফেলতে পারলেই পুরো গ্যাংটাই এসে যাবে তার হাতের মুঠোয়। আমি বললাম, রতনলাল নিখোঁজ হওয়ার পরে গোপীচাঁদের লোকেরা তোমাদের ভয়টাই দেখায়নি? না, তবে বিহার শরীফের এক কুখ্যাত গুন্ডা কুশাই যাদব একদিন এসে আমার কাছে রাজগীরের জমির দলিলটা চেয়েছিল, কিন্তু আমি স্পষ্ট বলে দিয়েছি দলিল হয় বাবুর বাড়িতে, নয়তো সরকারি সাব রেজিস্ট্রারের অফিসেই পড়ে আছে, আমাদের কাছে নেই। তাহলে হয়তো রতনলালের বেঁচে থাকার একটা ঘৃণাশা এখনো আছে। ওরা ওকে মারবে, তবে এখনই নয়। ওই দলিল হাতে পাওয়ার পরে বিক্রয় কোবালায় ওদের দলিলে সই করেই তবেই ওকে ওরা মারবে। তাই ভয়ঙ্কর কিছু একটা ঘটে যাওয়ার আগেই উদ্ধার করতে হবে ওকে। কিন্তু কিভাবে? ও যে কোথায় আছে তাই তো জানি না। তাছাড়া গোপীচাঁদের সঙ্গে লড়তে যাওয়া আর বুনোভাগের সঙ্গে শুধু হাতে লড়তে যাওয়া একই ব্যাপার। কিছুই কঠিন ব্যাপার নয়। এখন বলো, তোমার বাপের বাড়ি কোথায়? রাঁচির কাছে, রামগড়ে। ছেলেটা স্কুল থেকে এলে আজই তাকে সেখানে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করো। যতদিন না এই শয়তানদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া না যায় ততদিনও ওখানেই থাকবে। তোমার বিশ্বাসী কেউ এখানে আছে যে ওকে নিয়ে যেতে পারবে ওখানে? হ্যাঁ আছে, বুধিরাম মাহাতো। বিশ্বাসী? শুধু বিশ্বাসী নয়, ওর সঙ্গে ছেলেকে পাঠালে জমেরও সাধ্য নেই ওর কাছ থেকে ছেলেকে কেড়ে নেওয়া। বাহ, খুব ভালো কথা। এই মুহূর্তে এমনই একজন লোকের দরকার আমাদের। খোকার বাবাকে ওরা গুম করার পর বুধিরাম আমাকে বারবার বলেছিল ছেলেকে সরিয়ে দিতে, কিন্তু আমি রাজি হইনি। এখন আপনিও যখন বলছেন। বলছি এই কারণে যে এখানকার মানুষজন, পথঘাট সবই আমার সম্পূর্ণ অপরিচিত। এসব চিনিয়ে দেওয়ার জন্য একজনের সহচর্য একান্ত প্রয়োজন, আর এই কাজের ভারটা তোমাকে নিতে হবে। আপনি আমার পাশে থাকলে এ কাজ আমার দ্বারাই সম্ভব। শুধু একবার যদি জানতে পারি সে কোথায় আছে। এর জন্য আমি আছি। ছেলেটাকে পাঠিয়ে দেওয়ার পরেই শুধু তুমি আমাকে চিনিয়ে দেবে ওই কুশাই গুন্ডার ঠেকটাকে। তারপর ওকে মোচড় দিয়ে চিনে নেবো ওদের গোপন ঘাটিটা কোথায়। গোপীচাঁদ ডেঞ্জার গ্যাংয়ের গডফাদার হলেও এরাই হচ্ছে কাজের লোক। আমরা কথা বলতে বলতেই ছেলেটা এসে গেল স্কুল থেকে। ছিপলি ওকে স্নান করিয়ে খাইয়ে দাইয়ে ডাকলো বুধিরামকে। আমি বুধিরামকে যা করতে হবে তা বললাম। বুধিরাম বলল, আমি অনেক আগেই বলেছিলাম চিপলিকে, কিন্তু শুনলো না আমার কথা। এখন অনেক দেরি হয়ে গেছে, তবুও আমি ওকে নিয়ে যাচ্ছি। একটু গস্তলো দিয়ে ব্যান্ডেজ বাঁধিয়ে ডাক্তার দেখাতে যা রচলায় নিয়ে যেতে হবে ওকে। কেননা শত্রুরা বোধহয় আপনার উপস্থিতি টের পেয়েছে। একটু আগেই দেখলাম কুশাইটা ঘোরাফেরা করছে হুশুয়ার মোড়ে, আর ধীরা বিরার নামে দুটো শয়তান তীক্ষ্ণ নজর রাখছে এদিকে। ধীরা আর ভীরা এই নাম দুটো শুনেই চমকে উঠলাম। এই দুষ্কৃতীরাই তো আমার ওখানে গিয়ে ভয় দেখিয়েছিল রাঘহরিকে। আমি বললাম, তা যদি হয় তাহলে একটা কাজ করো, ছেলেটাকে আহত বা রোগী সাজানোর কোনো দরকার নেই।
এর পেছন থেকে কোনো রাস্তা নেই? ছিপলি বলল, হ্যাঁ আছে, আমি সেদিক দিয়ে পাচার করে দিচ্ছি ওকে। বুধিরাম ছেলেটাকে নিয়ে পেছন দিক দিয়ে উধাও হয়ে গেল। ধীরা আর ভীরাকে আমি দেখিনি, কুশাইকেও আমি চিনি না, ওদের কিভাবে চেনা যায়? বুধিরামের মুখ থেকে তো শুনলেনি ওরা আশেপাশেই আছে। কুশাইও নিশ্চয়ই আপনাকে আক্রমণের জন্য তৈরি, তাই বাইরে বেরোলেই চিনে যাবেন ওদের। আর গোপীচাঁদের মহলটা আপনাকে আমি চিনিয়ে দেব সন্ধ্যের পর। এমনও হতে পারে রতনলালকে ওরাই ওই মহলে বন্দি করে রেখেছে। না, ওদের বাড়িতে চুন্নি নামে একজন কাজ করে, তার মুখে শুনেছি ও নেই। তাহলে ওদের আর কোনো ঠিক? একটা আছে, সেটা হলো কাকলাতের পেছনে চৌমুখ পাহাড়ে, কিন্তু জায়গাটা আমি ঠিক চিনি না। ওর মুখে শুনেছি ওই পাহাড়ের জঙ্গলে নাকি গোপীচাঁদের গোপন ঘাঁটি। বুঝেছি, ডেঞ্জার গ্যাংয়ের আসল দপ্তর তাহলে ওখানেই। ঠিক আছে, এখন আমি নওয়াদায় ফিরে যাই, সন্ধ্যের পর আবার আমি আসব, তারপরে শুরু হবে অভিযান ও তদন্তের কাজ। কিন্তু এখন আপনি যাবেন কি করে? যদি ওরা... আক্রমণ ওরা করবেই, আর সেজন্য আমি তৈরি। আপনি স্কুটার চালাতে পারেন? পারি। আপনি তাহলে একটু বসুন, বুধিরামের ছেলের স্কুটারটাই আপনাকে আমি এনে দিচ্ছি। খুব ভালো হয় তাহলে। তুমি ওকে বলো 2-4 দিনের জন্য এটা সবসময় আমার কাছেই থাকবে। ছিপলি চলে গেল এবং কিছুক্ষণের মধ্যেই নিজে একটা স্কুটার চালিয়ে এসে বলল, দেখলেন তো আমিও পারি। যদিও আমার লাইসেন্স নেই, তবু খোকার বাবার কাছে গাড়ি চালানোও শিখেছি ভালোভাবে। তোমাকে দিয়েই কাজ হবে। এমন সময় মোটরের হর্ন। যে দেখি গাড়ি এসে যাওয়ায় অনুরাধা সাহানি নিজেই এসে হাজির। বললাম, এ কি, আপনি আবার এলেন কেন? না এসে কি পারি, তখন আপনি বাসে করে এলেন দেখে মনটা খুব খারাপ হয়ে গেল, তাই গাড়ি আসতেই ড্রাইভারকে বিশ্রাম করতে বলে নিজেই চালিয়ে এলাম এটাকে। ছিপলির মতো ভালো না হলেও আমিও চালাতে পারি। চলুন, অনেক বেলা হয়ে গেছে, আজ আর বেশি দৌড়ঝাঁপ করবেন না। ছিপলি বলল, ভালোই হয়েছে, আপনারা যান, একটু পরে আমিও যাচ্ছি। অনুরাধা আমাকে ওর টাটা সময় হাসুয়ার মোড়ে নিয়ে গিয়ে সেই অপহরণ জায়গাটা দেখালেন। বললেন, এখানেই ছিল আমাদের মারুতিটা। সেটা এখন কোথায়? সারাতে দিয়েছি। গাড়ির অনেক যন্ত্রাংশও চুরি গেছে। এ চুরি অবশ্য ছিচকে চোরদের কাজ, অপহরণের সঙ্গে এই চুরির কোনো সম্পর্ক নেই। আমি যখন গাড়ি থেকে নেমে জায়গাটা দেখছি, ঠিক তখনই বাইকে চেপে দুজন দুষ্কৃতী বিহারী আমার চারপাশে এক নাগারে চক্কর দিতে লাগলো। তারপর ওই অবস্থাতেই সিগারেট ধরিয়ে আমার মুখে ধোঁয়া ছাড়ল। আমি সজোরে ওর নাকের মধ্যে একটা ঘুষি মারলাম। হিরো হন্ডা সমেত বীরপুরুষ ছিটকে পড়ল রাস্তার ধারে। পড়বিত পর লাটকে ঘুরে একেবারে মুখ থুবড়ে পড়ল। নাকে আঘাত লেগে গলগল করে রক্ত বেরোতে লাগলো। আশেপাশের দোকানপত্র থেকে যেসব লোকজন ও পথচারীরা মজা দেখছিল, এতক্ষণে তাদের চোখ কপালে উঠে গেছে। অনুমানে বুঝলাম এই সেই কুশাই গুন্ডা। ওর কাছে গিয়ে ওর জামার কলার ধরে ওকে টেনে তোলার চেষ্টা করলাম। বললাম, বাবা কুশাই, চিরকাল তুমি অন্যের রক্ত ছড়িয়ে এসেছো, এখন থেকে মা বসুমতী তোমার রক্তই পান করবেন, আর সেই জন্যই আমার মতো কসাইকে পাঠিয়েছেন এখানে তোমাদের মোকাবিলা করতে। এবার থেকে একটু সাবধানে থেকো বাবা, এই প্রকাশ্য রাজপথে এত লোকের সামনে তোমার প্রেস্টিজ কিন্তু পাংচার। ভয়ঙ্কর মূর্তিতে রুদ্ররোষে উঠে দাঁড়ালো কুশাই। তারপর আর চোখে আশেপাশের লোকজনের মুখের ভাব লক্ষ্য করে পকেটে হাত ঢোকাতেই আমার পিস্তলটা আমার হাতে চলে এলো। বললাম, কোনো রকম চালাকি নয়, বাড়াবাড়ি করলেই শেষ করে দেবো। ক্রুদ্ধ কুশাই আমার পা থেকে মাথা পর্যন্ত দেখে নিয়ে পড়ে থাকা হিরো হন্ডাটা তুলে নিয়ে উধাও হয়ে গেল নিমেষে। চলে গেল, তবে ওর চোখের চাহনি বলে গেল অন্য কথা। তারপরেই মূর্তিমান জমাইন মতো ধেয়ে এলো ধীরা আর ভীরা। কিন্তু এলে কি হবে, আমার হাতে পিস্তল দেখে থমকে দাঁড়ালো ওরা। মনে হয় ওদের হাতে সেরকম কোনো মারাত্মক অস্ত্র ছিল না, তাই রাগে ফুঁসতে লাগলো। অনুরাধা বললেন, চলুন, আর এখানে দাঁড়িয়ে থেকে সিন ক্রিয়েট করে লাভ নেই। হ্যাঁ চলুন, মনে হচ্ছে এখন থেকে আমাকে আর ওদের পিছনে ছুটতে হবে না, ওরাই আমার পিছনে ছুটবে। অনুরাধার টাটার সময় আমরা খুব অল্প সময়ের মধ্যেই পৌঁছে গেলাম নওয়াদায়। আমরা যাওয়ার মুহূর্তেই ছিপলিও এসে হাজির। ওর চোখে মুখে দারুণ উত্তেজনা। হাঁপাতে হাঁপাতে বলল, সর্বনাশ হয়ে গেছে বাবু দাদা। কি হয়েছে, তুমি এত হাঁপাচ্ছ কেন? ওই কুশাই গুন্ডা আপনার কাছে মার খেয়ে বোধহয় ভাগছিল। যাবার সময় বলে গেল, আজ রাতের মধ্যেই দড়িবাস খাটিয়ার ব্যবস্থা করে রাখিস। খোকার বাবাকে আজই আমরা ফিরিয়ে দেব, আর তোদের ওই বাঙালি বাবুর আজই শেষ রাত। তাই বলি, আপনি কিন্তু এখানে আর এক দণ্ডও থাকবেন না। আপনি একা, ওরা অনেকজন, আপনি কিছুতেই পেরে উঠবেন না ওদের সঙ্গে। আমিও তাই বলি, এদের সঙ্গে লেগে সত্যিই পারা যাবে না।
থানা পুলিশ করেও লাভ হবে না কিছু। প্রকাশ্যে রাজপথে এরা দাপিয়ে গুন্ডামি করিয়ে বেড়াচ্ছে, অথচ পুলিশ প্রশাসন নির্বিকার। তাই কারোর সাহায্য পাবেন না এখানে। সেটা সর্বত্রই। এইসব ক্রিমিনালদের পুলিশও ভয় করে, কেননা এরা এমনই মারাত্মক যে পুলিশকে খুন করতে ওদের বাধে না। অতএব দোষ দেওয়া যায় না কাউকেই। তাহলে বুঝে দেখুন। বোঝাবুঝির কিচ্ছু নেই। এদের অন্তিম সময় ঘনিয়ে এসেছে বলে এরা নিজেদেরকে চিনিয়ে দিচ্ছে। তাই ভয় করলে চলবে না। আঘাতের পাল্টা আঘাত করলে এরাই বরং ভয় পাবে। তার প্রমাণ তো হাতে নাতে পেলেন। একটা মোক্ষম ঝাড় খাওয়ার পর কুশায়ের অবস্থা দেখলেন তো? তা তো দেখলাম, কিন্তু যদি ও সত্য সত্যই গুলি করতো? করবার সময় পেত না, তার আগেই ওকে আমি জখম করে দিতাম। তবে আজই সন্ধে অথবা রাতের অন্ধকারেও আসবে ওদের দলের লোকেরা। আমি এবং এই বাড়িটা হবে ওদের টার্গেট। এখানে একটা ছোটোখাটো যুদ্ধ হবে, তারপরেই ঘনিয়ে আসবে ওদের কাল। এমন সময় হঠাৎ টেলিফোনটা বেজে উঠল। অনুরাধা ফোন ধরলেন, তারপর আমার দিকে তাকিয়ে বললেন, আপনার ফোন? আমি ফোন ধরতে উত্তর এলো, হ্যালো এসি, আমি জয়ন্ত বলছি। তুই তাহলে এসে গেছিস? মিসেস সাহানি তোকে খুব যত্ন করছেন নিশ্চয়ই। তবে এখানে এসে পরিস্থিতি যা দেখছি তাতে তো মনে হচ্ছে তোকে আর বোধহয় বাঁচানো যাবে না। আমি বাঁচবার জন্য জন্মাইনি, মরবার জন্য জন্মেছি। আমার কাজ অলরেডি শুরু হয়ে গেছে, তাই আমাকে আর ফোনে বিরক্ত না করলে বাধিত হব। বলে ফোনটা নামিয়ে রেখে নিজের মনেই বললাম, তোমার মুখোশ আমি খুলছি শয়তান। আপনি এত রেগে গেলেন কেন মিস্টার চ্যাটার্জি? ও কিছু নয়, আসলে আমি একটা অন্য মুডে ছিলাম। তারপর ছিপলির দিকে তাকিয়ে বললাম, বিপদে কোনো ভয় নয়, বুকের পাটা ফুলিয়ে রুখে দাঁড়াতে হবে। তবে রতনলালের ব্যাপারে কুশাই যা বলে গেছে তা যদি সত্যি হয় সেটা হবে নেহাতই দুর্ভাগ্যজনক। তবে এইটা তো ঠিক, সে এখনও বেঁচে আছে। সময় মতো গিয়ে পড়লে এখনও হয়তো উপায় আছে তাকে উদ্ধার করার। তাই ওর খোঁজে যাওয়ার জন্য আর একটা স্কুটারের প্রয়োজন। অনুরাধা এবার ছিপলির মুখ থেকে আমাদের পরিকল্পনা সব শুনে বললেন, আপনি কি তাহলে সত্য সত্যি ওদের সঙ্গে সংঘর্ষে যাবেন? এত দূরে এগিয়ে এসে এখন আর পিছিয়ে পড়ার কোনো পথই খোলা নেই। তাছাড়া রণভঙ্গ দেবার থেকে আসন্ন মৃত্যুকে বরণ করে নেওয়াটা অম্বর চ্যাটার্জির পক্ষে অনেক বেশি গৌরবের। তাহলে আরেকটু দেরি না করে স্নান খাওয়ার পরটা এখনই চুকিয়ে নিন। আমি স্নানের জন্য তৈরি হওয়ার আগে বাড়ির প্রত্যেকটি লোককেই বললাম, এই বাড়ি আর যে কোনো সময় যে কোনো মুহূর্তে আক্রান্ত হতে পারে। অতএব তোমরা সবাই কিন্তু খুব সতর্ক থাকবে। একটু কিছু বিপদের সম্ভাবনা দেখলেই জানাবে আমাকে। সকলে ঘাড় নেড়ে যে যার কাজে চলে গেল। সেই ফোনটা এলো পুলিশ হেডকোয়ার্টার থেকে। ফোন ধরেই শিউরে উঠলেন অনুরাধা। সে কি, কখন? এই একটু আগে। ছিপলি আমার জন্য একটা তরকারি আনছিল, সেটা হাত থেকে খসে পড়ল। বলল, খোকার বাবার কিছু? অনুরাধা বললেন, না। আমি বললাম, তাহলে জয়ন্তবাবু, কি হয়েছে জয়ন্তর? লেভেল ক্রসিং। অসম্ভব! এই একটু আগে তো সে আমার সঙ্গে কথা বলল। এরই মধ্যে সে লেভেল ক্রসিংয়ে বলি হলো, আর এরই মধ্যে পুলিশে খবর গেল। ব্যাপারটা কিন্তু খুবই রহস্যময়। পুলিশের এখন বক্তব্য কি? আমাকে একবার স্পটে যেতে হবে, গিয়ে শনাক্ত করতে হবে জয়ন্তবাবুকে। কেন, ওর বাড়ির কেউ নেই? উনি তো বিয়েই করেননি, আছে এক অপদার্থ ভাগনা, নাম কুণাল চৌধুরী। সে যে কখন কোথায় থাকে কেউ জানে না। একেই বলে লোভে পাপ, পাপে মৃত্যু। ঘর নেই, সংসার নেই, অথচ ব্যবসা বাণিজ্য করে কোটি কোটি টাকার মালিক হতে চান। এখন পরিণামে কি হলো? উনি ঘর সংসার করেননি ঠিক কথা, কিন্তু জীবনটা ছিল ব্যভিচারের। কাজেই টাকার প্রয়োজন ছিল। যাক, আপনি খেয়ে দিয়ে একটু বিশ্রাম করুন, আমি একবার থানা থেকে ঘুরে আসছি। আপনি একা নন, আমিও যাব আপনার সঙ্গে। ফোনটা আদেও পুলিশের নাম হতে পারে। অনুরাধার মুখ ঘেমে উঠল। একটু পরেই এসে হাজির হলো পুলিশের গাড়ি। পরিচিত একজন ইন্সপেক্টর এসে বললেন, আপনি রেডি আছেন ম্যাডাম? আমিও যাবার জন্য তৈরি। আপনি? আমি আমার পরিচয়পত্রটা দেখিয়ে দিলাম। ইন্সপেক্টরের নাম এপি শর্মা, একটু ঠান্ডা মেজাজের লোক। বললেন, তা আপনি এখানে কি ব্যাপারে এসেছেন? আমি ওদেরই পরিবারের একজন বন্ধু লোক। মিসেস সাহানি এবং জয়ন্ত বিশ্বাস দুজনেরই আমন্ত্রণে আমি এখানে এসেছি। একটু চেষ্টা করে দেখি না যদি এদের কারো হদিশ পাই। এই ব্যাপারে আমি আপনাদের কাছ থেকে কি কোনো সাহায্য পেতে পারি? পুলিশের সাহায্যের কোনো প্রয়োজন আপনার হবে না মিস্টার চ্যাটার্জি। হলে আপনি আসা মাত্রই রিপোর্ট করতেন। আপনি এসেছেন সেই কোন ভোরে, হাসুয়ার মোড়ে একটা প্যানিকও সৃষ্টি করেছেন। এখন আর আপনার পুলিশের প্রয়োজন কি? তাছাড়া আপনার ডেথ ওয়ারেন্ট ইস্যু হয়ে গেছে। এইমাত্র ডেঞ্জার গ্যাংয়ের লোকেরা ফোনে সে কথা জানিয়ে দিল আমাকে।
বাহ, আমার ব্যাপারে এত নারী নক্ষত্র আপনারা জেনে ফেললেন, অথচ একটি কুখ্যাত দল দিনের পর দিন এমন সব কাণ্ড করে যাচ্ছে, তাদের চাইগুলোকে আপনারা আজও ধরতে পারলেন না। ধরতে পারলে তো একটা চুকেই যেত, আমাদের আর চাকরি করার প্রয়োজন হতো না। যাই হোক, পুলিশের সঙ্গে স্পটে গিয়ে দেখে এলাম জয়ন্তকে। আমি তো চিনতেই পারলাম না, না পারারও কারণ আছে। এতদিনে ওর চেহারার অনেক পরিবর্তন হয়েছে, তবে অনুরাধা চিনতে পারল। লাশ শনাক্ত করার পর ফিরে এলাম দুজনে। গিয়েছিলাম পুলিশের গাড়িতে, আসতে হলো রিকশায়। বাড়ির কাছাকাছি এসেই হঠাৎ এক বিপর্যয়। পেছন থেকে কে যেন একটা মোটর বাইক নিয়ে সজোরে ধাক্কা দিতেই রিকশা থেকে ছিটকে পড়লাম আমি। সামনে লাইট পোস্টে মাথাটা এমনভাবে ঠুকে গেল যে মুহূর্তের মধ্যে অন্ধকার দেখলাম। চারিদিক থেকে তখন অনেক লোক ছুটে এলো বুঝতে পারলাম, কিন্তু কিছুক্ষণ বাদে আবার যখন ধাতস্থ হলাম তখন বুঝলাম আমার চোখে মুখে জলের ঝাপটা দিচ্ছে ছিপলি। ডাক্তার তেওয়ারি এসে আপনাকে দেখে গেলেন। আমি উঠতে গেলাম বটে, তবে মাথাটা ঝিমঝিম করতে লাগলো। একটু পরেই ডাক্তার তেওয়ারি এলেন, ভালো করে পরীক্ষা করে বললেন, ভয়ের কিছু নেই, মাথাটা যে ফেটে যায়নি এই যথেষ্ট। কপালে কালশিটে পড়া ফোলা জায়গাটা একটু বরফ ঘষে দিলেই ঠিক হয়ে যাবে। ব্যথা মারার ওষুধ লিখে দিচ্ছি কয়েকটা। ডাক্তারবাবু বিদায় নিলে আমি উঠে বসলাম। বললাম, আঘাতের আকস্মিক ঘোরটা এখন কাটিয়ে উঠেছি। একবার বলো, মিসেস সাহানি কোথায়? সবারই অনুমান তাকে অপহরণ করা হয়েছে। রিক্সা থেকে যেখানে পড়ে গিয়েছিলাম সেখানেই এলাম প্রথমে। জগদীশদাও এলেন আমার পিছু পিছু। আমি স্থানীয় লোকেদের জিজ্ঞাসা করলাম যে অনুরাধা সাহানির ব্যাপারে কেউ কিছু বলতে পারে কি না, কিন্তু আশ্চর্যের ব্যাপার, সবাই একজোটে বলল যে তারা নাকি কিছুই দেখেনি। এবার তাহলে যাওয়ার জন্য তৈরি হও। আমি তৈরিই আছি। বাধ্য হয়ে এবার থানায় গেলাম। জগদীশদাই আমাকে গাড়ি করে থানায় নিয়ে গেল। ইন্সপেক্টর শর্মা আমাকে দেখেই বললেন, এই খবরও পেয়েছি, আপনার রিকশায় মোটর বাইক নিয়ে ধাক্কা দিয়েছিল মোহাম্মদ নাসিম নামের এক দুষ্কৃতী। একটু আগে লোকটাকে দেখা গেছে বিহার শরীফের দিকে যেতে, তবেও কোনোভাবেই পালাতে পারবে না, ধরা পড়বেই। এখন সমস্যা হচ্ছে অনুরাধা সাহানিকে নিয়ে। ওকে কিডন্যাপ করেছে কুণাল চৌধুরী, জয়ন্ত বিশ্বাসের ভাগ্নে। মাই গড, সর্বনাশ হয়ে যাবে তাহলে। সাধারণ পুলিশ ইন্সপেক্টর বলতে সকলের যা ধারণা, আপনি কিন্তু তার ব্যতিক্রম। আপনার কাজের যা নমুনা তাতে মনে হচ্ছে আপনি এখানকার সফল অফিসার। আপনি একটু চেষ্টা করলে কিন্তু এদের চক্রকে ভেঙে দিতে পারেন। সেই জন্যই তো পটনার আইজি আমাকে পাঠিয়েছেন এখানে। বুড়ো ঘুঘুদের নিয়ে কোনো কাজ হবে না, এখানে দরকার ইয়াং জেনারেশনের লোক। আমি নিজের জীবন বাঁচিয়ে একটু একটু করে চেষ্টা চালিয়ে যাচ্ছি। তবে কিনা এই এলাকায় গুন্ডাবাজিটা বেশি হলেও খুন খারাপই খুবই কম। শুধু কয়েকটা পাকা মাথার চালে বড় বড় ব্যবসায়ীগুলো এক এক করে মরছে। ঠিক আছে, আপনি সচেষ্ট হন, আমিও চেষ্টা করে দেখি কতদূর কী করতে পারি। এখন যেভাবে হোক মিসেস সাহানি এবং রতনলালকে উদ্ধার করতেই হবে। আপনি নিশ্চিন্ত থাকুন, জেনে রাখুন এই ব্যাপারে পুলিশ কিন্তু নিষ্ক্রিয় নয়, যার জন্য হাইকমান্ডের নির্দেশে আমার এখানে আসা। তাছাড়া সত্যি বলতে কি, মিসেস সাহানিকে দেখার পর ওর প্রতি আমার একটা সফট কর্নার এসে গেছে। ওরকম সুন্দরী মহিলা আমি দেখিনি বলতে পারেন। তাই ওকে কেউ নির্যাতন করবে এ আমি সহ্যই করব না। তবু কি জানেন, কতকগুলো ক্ষেত্রে পুলিশের এমন কয়েকটা সীমাবদ্ধতা থাকে যাকে লঙ্ঘন করা যায় না। তাই আপনি আপনার কাজ করুন আর আমি আমার কাজ করি। আপনাকে একটা মোবাইল ফোন দিয়ে রাখছি, প্রয়োজনে এর মাধ্যমে আপনি আমার সঙ্গে যোগাযোগ করবেন। থানার এবং কোয়ার্টারের দুটো ফোন নাম্বারই আপনার কাছে থাক। পুলিশের এই সহযোগিতায় আমার মনোবল দ্বিগুণ বেড়ে গেল। আমি ইন্সপেক্টরের সঙ্গে করমর্দন করে জগদীশদার সঙ্গে ফিরে এলাম। আমাদের আসার প্রতীক্ষায় ব্যাকুল হয়েছিল ছিপলি। বলল, থানায় গিয়ে কোনো কাজ হলো বাবু দাদা? একটা কাজ হয়েছে, মিসেস সাহানির অপহরণকারীর নামটা জানতে পেরেছি। কে এসে? কুণাল চৌধুরী। এই শয়তানই তাহলে খুন করেছে জয়ন্তবাবুকে। আর আমার রিক্সায় মোটর বাইকে করে যে ধাক্কা মেরেছিল তার নাম হলো মোহাম্মদ নাসিম। নাসিম? ওটা মানুষ নয়, একটা পিশাচ। ওই কুণালবাবু শয়তানের সঙ্গে ওর এখন দোস্তি খুব। খোকার বাবার মুখে শুনেছি আকবরপুরে পাহাড়ের কোলে একটা পুরনো বাড়িতে ওরা এখন থাকে। এবার বুঝেছি এই চক্রটাই তাহলে করে বেড়াচ্ছে এইসব কাজ। এখন থেকে ওদের মরণ ঘণ্টা আমিই বাজাবো। তুমি চেনো আকবরবাবুর ঠিকানাটা? ওখানে গিয়ে পৌঁছলে আমি সব চিনে নেব। আপনি শুধু আমাকে ঘণ্টাখানেক সময় দিন। একবার আমি বাড়ি থেকে তৈরি হয়ে আসি, আমার কালুয়াই ওদের সবাইকে খুঁজে বের করবে।
ছিপলি আর এক মুহূর্ত অপেক্ষা না করে যে স্কুটারে চেপে ও এসেছিল সেই স্কুটারেই ও দ্রুত চলে গেল হসুয়ার দিকে। আমি জগদীশদাকে বললাম, ছিপলিকে বোধহয় একা যেতে দেওয়া ঠিক হলো না। আপনি যেভাবে হোক আমাকে একটা স্কুটার বা মোটর বাইকের ব্যবস্থা করে দিন। গাড়িটা রিজার্ভে থাক। এখানকার ফোন নাম্বার আমি টুকে নিয়েছি, প্রয়োজনে জানাবো। বিশেষ শাহানিকে উদ্ধারের জন্য হয়তো এমন সব জায়গায় আমাদের যেতে হবে যেখানে গাড়ি নিয়ে যাওয়া অসুবিধা। জগদীশদা একটা হিরো হন্ডাই নিয়ে এলেন। আমি তাতে চেপে ভয়ঙ্কর কুৎসিত রাজপথ দিয়ে এগিয়ে চললাম হসুয়ার দিকে। একসময় পৌঁছেও গেলাম, কিন্তু কোথায় ছিপলি? ছিপলি তো নেই। ছিপলির বদলে বাড়ির ভেতর থেকে বেরিয়ে এলো সেই কুশাই শয়তানটা। বলল, কি বাবুজি, এই বাড়ির মায়াটা ছাড়তে পারছেন না দেখছি। ছিপলি কোথায়? আরে বাবু, ছয়লা বাবু, ছিপলি কি আমার কেউ যে বলে দেবো সে কোথায়? এই রাত দুপুরে তুমি এখানে কি করতে এসেছিলে? আমি তো আপনারই মতো ছিপলির খোঁজে এসেছিলাম। রতনলাল ওকে একবার শেষবারের মতো দেখতে চাইছে। তা এসে দেখি ঘরে তালা। ভেবেছিলাম ওর বাচ্চাটাকে নিয়ে যাব। বাচ্চাটাকে কোথায় সরালেন চালাকি করে? ওসব বাজে কথা রেখে বলো, ছিপলি কোথায়? ধীরা আর ভীরা হয়তো ওকে নিয়ে গেছে রতনলালের কাছে, না হলে আর কেউ নিয়ে গেছে। এমন সময় হঠাৎই কুকুরের ডাক শোনা গেল, সেই কালো দেশি কুকুরটা, সকালে যেটা উঠোনে শুয়েছিল। এই হলো তাহলে ছিপলির কালুয়া। কুকুরটা এসে আমার গা হাত পা শুকতে লাগলো। তারপর কুশাইয়ের দিকে তাকিয়ে শুরু করলো ভীষণ চেঁচামেচি। কুশাইয়ের হাতে দেশি রিভলভার, ও সেটা আমার দিকে তাক করলো। বাঙালি বাবু, আজ আপনার নিস্তার নেই। আগে এই কুকুরটাকে মারব, তারপর আপনাকে। ওর চেয়েও বেশি শক্তিশালী যন্ত্র আমার কাছে আছে। আমি সেটা বের করবার আগের মুহূর্তেই বলল, না না, একদম নয়। দিন আর রাত্রি কখনো এক হয় না বাবুজি। আজ সকালের কথাটা চিন্তা করুন। আপনি কি আমাকে পকেটে হাত ঢোকাতে দিয়েছিলেন? বলেই রিভলভারটা তাক করলো আমার দিকে। না, শত্রুর শেষ রাখতে নেই। শুরুটা আপনাকে দিয়েই করা যাক। তবে তাই হোক বিহারী দাদা। বলেই অতর্কিতে এমন একটা লাথি ঝাড়লাম যে ট্রিগারে চাপ দেওয়ার আগেই পামচকে সে পড়ে গেল। আর সেই সূচকে ওর রিভলভার ধরা হাতটিকে চেপে ধরলাম আমি। খসে পড়ল রিভলভার। এবার এক প্রচণ্ড ঘূর্ণিতে নিজেকে মুক্ত করে নিয়ে উঠে দাঁড়িয়েই রিভলভারের নল দিয়ে আঘাত করলাম ওর মাথায়। চাপ পেয়ে গুলিটা ছিটকে দেওয়ালের গায়ে গিয়ে লাগলো। রক্তাক্ত কুশাই ছটফট করতে লাগলো মাটিতে পড়ে। আর এমনই নাটকীয় মুহূর্তে ঝড়ের বেগে এসে যে হাজির হলো, তাকে দেখেই কালুয়া ছুটে গিয়ে তার পায়ে লুটোপুটি খেতে লাগলো। কুশাইও আটকে উঠল তাকে দেখে, চোখ দুটো কপালে উঠিয়ে বলল, রতনলাল, তু অভি তক জিন্দা হ্যায়? রতনলাল সজোরে ওর মুখে একটা পদাঘাত করলো। হ্যাঁ বাবুজি, আপনি কে আছেন? আমি ওকে সংক্ষেপে আমার পরিচয় দিলাম। আমি তোমারই সন্ধানে এসেছিলাম। এখন তুমি ফিরে আসে আমার দুশ্চিন্তা দূর হলো। তবে এই মুহূর্তে ছিপলির খুব বিপদ। ধীরা আর ভীরা ওকে কিডন্যাপ করেছে। তাছাড়া কুণাল চৌধুরী নামে এক শয়তান কিডন্যাপ করে রেখেছে মিসেস স্যান্ডালকে। আমার বাবুয়া বাবুয়া কোথায়? বাবা ওর জন্য চিন্তা করো না, ও নিরাপদ জায়গাতেই আছে। কিন্তু বাবু যে ধীরায় ফিরা ছিপলিকে কিডন্যাপ করবে কি করে? আমি যে নিজে হাতে ওদের দুজনকে রেল লাইনে শুয়ে দিয়ে এসেছি। ওরা জোর করে আমাকে দিয়ে কোর্টে কাগজে সই করিয়ে নিয়েছে। তারপরে যখন নওয়াদা, তিলাইয়ার মাঝি স্টেশন ছাত্রে আমাকে লেভেল ক্রসিংয়ে বাধ্য এসেছিল, আমি তখন ওদের কাছে প্রার্থনা করেছিলাম একবার আমার বউ বাচ্চাকে দেখবার জন্য। তা ওরা ছিপলিকে আমার জন্য কাকে যেন পাঠায়। আর সেই সুযোগে আমি ওদের দুজনের উপরে ঝাঁপিয়ে পড়ি। আমার দুটো হাতে দড়িতে বাঁধা ছিল, তবু ওদের অন্য মনস্কতে আমি এমনভাবে ঝাঁপিয়ে পড়ি ওদের ওপরে যে ওরা দুজনে মুখ চুরে পড়েছে লাইনের ওপর। সেই সুযোগে আমি লাইনে ঘষে আমার দড়ি আলগা করে দুদিকে লাইনে ওদের দুজনকে গলার সঙ্গে ফাঁস লাগিয়ে বেঁধে দিই। ওর হাত দুটোকে এমনভাবে জখম করে দিই যাতে ওই দড়ি খুলে ওরা পালাতে না পারে। আমি নিজে দাঁড়িয়ে থেকে ওদের মৃত্যু দেখে এসেছি বাবু। এই কদিনে চিনে নিয়েছে এদের সবাইকে। মাত্র জনকয়েক লোকে এতদিন ধরে এই সন্ত্রাস চালিয়ে যাচ্ছে। আর এদের হয়ে কাজ করছে কুশা শয়তান, মোহাম্মদ নাসিম, ধীরা আর ভীরা। এদের চালনা করে গোপীচাঁদ গুপ্তা, জয়ন্ত বিশ্বাসের মতো লোকেরা। আর ও যে দু একজন নেই তা নয়, হাজিপুরের ওঙ্কার মল জেঠিয়ার নামও শোনা গেছে। যখন বিহার শরীফে আমার বাবুকে ওরা যখন মুখে কাপড় বাঁধা অবস্থায় আক্রমণ করলো, তখন আমি সবাইকে চিনে নিয়েছি। তাই থানায় খবর দেবো বলে যখন গাড়ি নিয়ে যখন পালিয়ে আসছি, তখন ধীরা ভীরা আর কুশায় শয়তানটা আমার পিছু নেয়। ধীরা আর ভীরাকে আমি মেরে ফেলেছি, এখন এই কুশা শয়তানটাকে শেষ করব। বলেই ওর বজ্রবাহু দিয়ে কুশায়ের গলাটা এমনভাবে চেপে ধরল যে ওর মুখ থেকে রক্ত উঠে এলো। কুশায়ের আর্তনাদ করারও শক্তি রইল না।
এরই মধ্যে রতনলাল কয়েক গাছা মোটা দড়ি এনে বাড়ির উঠোনে একটি গাছের সঙ্গে ওকে আষ্টে পিষ্টে বেঁধে ওর দুটো পায়ের মোড়ে কি একটা কাঠ দিয়ে এমনভাবে জখম করলো যে ওই অবস্থায় কারোর সাহায্য ছাড়া কোনো মতেই সে পালাতে পারবে না। কাজ শেষ হলে রতনলাল বলল, আমি ছিপলির খোঁজে যাই, ওরা নিশ্চয়ই ওকে গোপীচাঁদ মহলে নিয়ে যাবে। কারা নিয়ে যাবে? ধীরা আর ভীরাকে তো তুমি নিজে হাতে শেষ করে দিয়েছ। জানি না, আর কাউকে তো চিনি না আমি। এই কদিন তুমি ছিলে কোথায়? গোপীচাঁদের গুদাম ঘরে। বলেই কুশা এসে দেশি রিভলভারটা নিয়ে উধাও হয়ে গেল রতনলাল। এই মুহূর্তে আমি যে কি করব ভেবে পাচ্ছিলাম না। মোবাইল ফোনে থানার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলাম, কিন্তু লাইন পেলাম না। অথচ মন পড়ে আছে আমার কুণাল চৌধুরীর দিকে। শয়তানটা মিসেস সাহানিকে নিয়ে যে কোথায় গেল কে জানে। আকবর পুরী বা এখান থেকে কত দূর? রাত বেশি নয়, তবুও পাহাড় জঙ্গলের দেশ বলে চারিদিক কীরকম যেন নিঝুম হয়ে আসছে। এমন সময় বাড়ির সামনে স্কুটারের শব্দ শুনে উঠোন পেরিয়ে বাইরের দরজার কাছে এলাম। কালোয়াও ঘৌ ঘৌ করে ছুটে গেল। দেখলাম স্কুটি থেকে নামছে ছিপলি। ভাগ্যে এসেছিলাম, না হলে যে কি হতো তা কে জানে। তুমি যদি পথে দেরি না করতে তাহলে তোমারও বিপদ হতো। ওরকম একটা সম্ভাবনা কথা মাথায় রেখেই তোমাকে অনুসরণ করেছিলাম আমি। দেখবে তার নমুনা। ভেতরে এসো। ছিপলি আমার সঙ্গে উঠোনে পা দিয়েই আদৌ অন্ধকারে কাঁচা বাঁধা কুশাইকে দেখে চমকে উঠল। এ কি কাণ্ড! তোমার জন্য আরো ভালো খবর আছে। কি রকম? রতনলাল ফিরে এসেছে। সত্যি বলছেন বাবুদা? কই, কোথায় সে? ধীরা আর ফিরাকে বধ করতে সে গেছে গোপীচাঁদের বদলা নিতে। এই কদিন গোপীচাঁদের গুদাম ঘরে এসে ছিল। তুমি না আসা এই কুশাই শয়তানটার মুখে তোমার ব্যাপারে শুনেও তার মেজাজ ঠিক রাখতে পারেনি। কেন ওকে যেতে দিলেন বাবু দাদা? ও একা, ওরা অনেকজন। ওকে ধরে রাখার সাধ্য আমার ছিল না। তবে জেনে রাখো, ও কিন্তু তৈরি হয়ে গেছে। ওদেরই অস্ত্রে ওদের সকলকে বধ করবে ও। শুধু তীর কার নয়, ধারালো একটা ছোড়াও ছিল ছিপলির কাছে। ও সেটা কুশাইয়ের পেটে ঠেকিয়ে বলল, তোদের খেলা তো এবার শেষ। এখন বল, আমার রাধা দিদিমণিকে নাসিম কোথায় নিয়ে গেছে? ওই ব্যাপারে আমি কিছুই জানি না। তাহলে কোথায় নিয়ে যেতে পারে? কাকলাতের জঙ্গলে চমুক পাহাড়ের গুহায় খোঁজ নিয়ে দেখতে পারিস। ওখানে না পেলে ওর আশা ছেড়ে দে। ছিপলি এবার খুব ব্যস্ততার সঙ্গে আমাকে বলল, আর তাহলে দেরি নয়, চলুন যাওয়া যাক। ছিপলি ওর কালুয়াকে স্কুটারে বসিয়ে নিল। আমি চেপে বসলাম হিরো হন্ডায়। হসুয়া থেকে রাজপথ বিভক্ত হয়ে নানা দিকে চলে গেছে, তবুও পাহাড়ি এলাকা বলে জনবসতি কম। একটি পথ চলে গেছে রাজগীর হয়ে বিহার শরীফ, একটি গয়া, আরেকটি পথ হাজারিবাগ ও রাঁচির দিকে। আমরা যাচ্ছি আকবরপুর হয়ে কাকলাতের জঙ্গলে। নওদার আগেই আমরা ডান দিকে বাঁক নেব। কিছুক্ষণের মধ্যেই আমরা আকবরপুর এসে পৌঁছলাম। বিভিন্ন সম্প্রদায়ের আদিবাসী এবং পুলিশ ঘিরে রেখেছে জায়গাটাকে। পুলিশ বাড়ি ঢুকে তল্লাশি করছে, কিন্তু কুণাল চৌধুরী ও নাসিমের কোনো পাত্তাই নেই। তবে যে গাড়িতে মিসেস সাহানিকে অপহরণ করা হয়েছিল সেই গাড়িটির সন্ধান পেয়েছে পুলিশ। শীর্ণ একটি নদীর ধারে পড়ে আছে গাড়িটা। সেখান থেকে মিসেস সাহানির একটি ব্যাগ ও এক পাটি জুতোও পাওয়া গিয়েছে। আমরা কাকলাতের কাছাকাছি এসে একটা জায়গায় একটি ঝোপের মধ্যে স্কুটার ও হিরো হন্ডাকে লুকিয়ে রেখে জঙ্গলের মধ্যে প্রবেশ করলাম। উফ, কি ভীষণ জঙ্গল! এই জঙ্গলে মোটর কেন, স্কুটার নিয়েও ঢোকা যেত না। কিছুক্ষণ চলতে চলতে হঠাৎই এক হাতে আমার মুখ চেপে ধরল ছিপলি। দেখলাম বিপদের সম্ভাবনা নিশ্চয়ই এখানে কিছু রয়েছে। কালুয়াটাও আগে আগে চলছিল। দারুণ ভয় পেয়ে সে থমকে দাঁড়ালো। ছিপলি আমাকে ইঙ্গিতে দূরে তাকাতে বলল। দেখলাম 2-3টে বড় ভাল্লুক কতগুলো ছোট ছোট বাচ্চাকে নিয়ে কোথায় যেন চলেছে। সেগুলো বিদায় নেওয়ারও অনেক পর আমরা রওনা হলাম। খানিক যাওয়ার পরই ভীষণ দর্শন এক পর্বতের পাদদেশে এসে পৌঁছলাম। ছিপলি বলল, এই চৌমুখ পর্বত, এর 4টি মাথা। কাকলাতের ঝর্ণা পাহাড়টা আমরা বাঁ দিকে ফেলে এসেছি। এখন আমরা লক্ষ্যস্থলে। সমতলের মানুষদের পক্ষে এই পাহাড়ে ওঠা খুব কষ্টকর, কেননা অসম্ভব খাড়াই। ছিপলির কথাই ঠিক। খানিকটা ওঠার পরেই দম বন্ধ হয়ে এলো। হঠাৎই কি একটা দেখে যেন প্রাণান্ত চিৎকার করে উঠল কালুয়া। আমরা দেখলাম একটা ছোট সাইজের চিতাবাঘ পথরোধ করে দাঁড়িয়ে রয়েছে আমাদের সামনে। কথায় বলে সাপের লেখা আর বাঘের দেখা। বাঘটা কালুয়াকে লক্ষ্য করে ঝাঁপ দিতেই একটা অব্যর্থ লক্ষ্য ভেদ করল ছিপলি। বাঘের চোয়াল ভেদ করে মাথা ফুঁড়ে বিদ্ধ হলো ওর নিক্ষিপ্ত তীরটা। এই বিপর্যয়ে পাহাড়ও জেগে উঠেছে।
আমরা দূর থেকেই দেখলাম অন্ধকারে একটা গুহার মুখ জ্বলে উঠল চারপাশটা মশালের আলোয়। ছিপলি আমাকে হাতের ইশারায় এগিয়ে যেতে বলে কালুকে নিয়ে দ্রুত এগিয়ে চলল গুহার দিকে। হঠাৎই পরপর গুলির শব্দে চমকে উঠল জায়গাটা। হয়তো ওরা আমাদের উপস্থিতি টের পেয়েছে, তাই হয়তো ভয় দেখাচ্ছে। তাহলে আর এই পথে নয়, আমাদের অন্য পথ দিয়ে যেতে হবে। পায়ে চলা পথ ছেড়ে শাখা মৃগর মতো জঙ্গলের গাছপালা ধরে এগোতে লাগলাম আমরা। প্রচণ্ড অসুবিধে থাকা সত্ত্বেও আমি ওই পথে অবলম্বন করলাম। হঠাৎ কী যে হলো, একটা গাছের ডাল ভেঙে হরহর করে ক্রমশ খাদের দিকে গড়িয়ে চলল ছিপলি। ওর কণ্ঠস্বর থেকে একটা চাপা আর্তনাদ বেরিয়ে এলো। সেই মহা অন্ধকারে ওকে কোথায় খুঁজে পাবো, কীভাবে উদ্ধার করবো ওকে? তবে কালুয়া গৌ গৌ ডাক ছেড়ে ওর খোঁজে নেমে পড়ল পাহাড়ের ঢাল বেয়ে। আমার গোয়েন্দাগিরি জীবনে এরকম বিপজ্জনক অভিজ্ঞতা এই প্রথম। এখান থেকে আমার কোনো বুদ্ধিই কাজ করছে না। ঘটনার গতি হাত ধরে এগিয়ে নিয়ে যাচ্ছে আমাকে। শত্রুপক্ষের ওরা আর্তনাদ শুনে এবারে এদিকে নজর দিল। দেখলাম প্রায় 4-5 জন বন্দুকধারী নিমেষে নেমে এলো এদিকে। টর্চের আলো ফেলে তন্ন তন্ন করে খুঁজতে লাগলো আমাদের। আমি কোনো রকমে বড়সড় একটি পাথরের আড়ালে নিজেকে লুকিয়ে রাখলাম। একসময় ওরা নেমে এলো। তারপর পাহাড়ের ঢাল বেয়ে নামবার চেষ্টা করতেই পড়ে গেল কালুয়ার পাল্লায়। বুঝলাম কুকুরে মানুষের দারুণ ঝটাপটি শুরু হয়ে গেছে সেখানে। এই সুযোগে আমি আর আক্রমণের পথে না গিয়ে যেদিকে এগোচ্ছিলাম তেমনভাবেই এগিয়ে একটি পাহাড়ের উঁচু জায়গায় পৌঁছলাম। সেখান থেকে দেখলাম বড় পাহাড়ের একটি গুহামুখের সামনে একজন বেটেকাটো লোক বন্দুক নিয়ে পাহারা দিচ্ছে। একপাশে একটি মশাল জ্বলতে থাকায় জায়গাটা বেশ আলোকিত। আমি সন্তর্পণে সেখান থেকে নেমে পেছন দিক থেকে লোকটাকে আক্রমণ করতেই সে ঘুরে দাঁড়ালো। ততক্ষণে আমি গুলি চালিয়ে দিয়েছি। হাত থেকে বন্দুকটা ছিটকে পড়ল লোকটির। আমি ওর কাছে গিয়ে বললাম, মিসেস সাহানিকে কোথায় লুকিয়ে রেখেছিস? ও প্রথমটায় খুব হকচকিয়ে গেল। তারপর যন্ত্রণাকাতর গলায় ভয়ে ভয়ে বলল, গুহার ভেতর। আমি মশাল হাতে নিয়ে গুহার ভেতরে ঢুকে দেখলাম যে কে কোথায় আছে। দ্রুত বেরিয়ে এসে বললাম, উনি তো নেই। হ্যাঁ আছেন, ভালো করে দেখুন। আমার নজরে এড়িয়ে উনি যেতেই পারেন না। আমি আবার ঢুকে দেখলাম কোথায় কে। রাগে তখন আমি অন্ধ হয়ে গিয়েছি। মশালের আগুন ওর মুখের অনেক কাছে নিয়ে এলাম। এইবারে বল। কি করে বলবো? তাহলে সুযোগ বুঝে নিশ্চয়ই পালিয়েছেন। গুহার পেছন দিকে একটু। আমি আবার গুহায় ঢুকলাম। দেখি একটা জায়গায় সত্যি একটি আলগা পাথরের গায়ে অল্প ফাঁক আছে। একজন মানুষ কোনো রকমে গলে যেতে পারে। মিসেস সাহানি নিশ্চয়ই এই পথ দিয়ে পালিয়েছে। আমি আরও একটা পাথর বসিয়ে সেই পাথরের পথেই এগিয়ে চললাম। এইভাবে আমি চলতে চলতে হঠাৎ এক জায়গায় একটা চাপা আর্তনাদ শুনে থমকে দাঁড়ালাম। দেখলাম খাদের মতো একটা গর্তের ভেতর থেকে আসছে শব্দটা। বুঝলাম অন্ধকারে পথ চলতে গিয়ে এখানেই বিপদটা ঘটিয়ে বসেছেন মিসেস সাহানি। আমি কোনো রকমে নেমে এলাম। দেখলাম যা ভেবেছি ঠিক তাই, মিসেস সাহানি আটকে পড়েছেন। আমি যেতেই কেমন যেন ভয়ে জড়সড় হয়ে গেলেন তিনি। বললাম, মিসেস সাহানি, আমাকে দেখে ভয় পাবেন না। আমি অম্বর চ্যাটার্জি। আপনার বিপদ কেটে গেছে। মশালের আলোয় দেখলাম দ্রুত পতনের ফলে ওর গা হাত পা ছড়ে গেছে। কপালের একটা পাশ কেটে গিয়ে রক্ত পড়ছে চুইয়ে চুইয়ে। বললাম, উঠে দাঁড়ানোর যদি শক্তি থাকে তাহলে আমাকে ধরে উঠুন। চলুন ওই লতাটা ধরে গর্তের বাইরে যাই। অনুরাধা আমাকে ধরে উঠে দাঁড়ালেন। তারপর কিছুক্ষণ অবাক হয়ে আমার মুখের দিকে তাকিয়ে বললেন, না থাক, এই রাতে আজ আর কোথাও যাওয়া নয়। কাল সকালে আলোয় ভুবন ভরে উঠলে তখনই বরং পথ চিনে যাওয়া যাবে। হিংস্র মানুষ এবং হিংস্র জন্তুরা তখন পথের বাধা হবে না। আমরা সহজেই চলে যেতে পারবো। এতক্ষণ কি কি হয়েছে আমি তাকে সবটা বললাম। ছিপলির সহচর্য, রতনলালের ফিরে আসা। উনিও মন দিয়ে সব শুনলেন। অনেক পরে কালুর ডাক শুনতে পেলাম, সেই সঙ্গে ছিপলির কণ্ঠস্বর। কোনো রকমে আমরা গর্ত থেকে উঠে এসে আবার সেই গুহার কাছে এলাম। গুলিবিদ্ধ লোকটিকে কিন্তু সেখানে আর দেখতে পেলাম না। ছিপলি বলল, যাকে খুঁজছেন সে নেই, লোকটা মরেছে। ওকে টেনে হিঁচড়ে ফেলে দিয়েছে খাদের ভেতর। এখনও বাঘের খাদ্য হোক। দুষ্কৃতীদের গুহায় কতগুলো সজারু রাখা ছিল। ছিপলি সেগুলোকেই আগুনে ঝলসে খাওয়ার উপযোগী করে ফেলল। তেল, নুন, মশলা, চাল, আটা সব কিছুরই ব্যবস্থা ছিল গুহার স্টোর রুমে। আমি অনেক চেষ্টার পর থানার সঙ্গে যোগাযোগ করতে পারলাম। ইতিমধ্যে রতনলালের বক্তব্য অনুযায়ী সকলকেই পুলিশ গ্রেপ্তার করে ফেলেছে। আমি অনুরাধাকে বললাম, আমার একার গোয়েন্দাগিরিতে নয়, সকলের প্রচেষ্টাতে ধরা পড়ল গ্যাংটা। তাই আমার কাজ কিন্তু শেষ। এবার আপনার পরিশ্রমের টাকাটা দিয়ে যেতে পারলেই আমারও ছুটি। মিসেস সাহানি,
ওই টাকা নেওয়ার কোনো নৈতিক অধিকার আমার নেই, কারণ এখানে যা কিছু হয়েছে তা সকলের সমবেত প্রচেষ্টায়, আমার একার চেষ্টায় নয়। আপনার যা দেবার তা বরং আপনি উজাড় করে ছিপলিকেই দিয়ে যান। ছিপলি বলল, যে জিনিস উনি হেলায় ফেলে যাচ্ছেন সে জিনিস আমি কখনো নিতে পারি? আমার জীবনে নৌকোটা ছোট, জাহাজের মাল এতে ধরবে কেন? সবার সব কিছুই তো পড়ে থাকবে একদিন। শাহজাহানও পারেননি তার স্বপ্নের শতদল তাজমহলকে স্বর্গে নিয়ে যেতে। তাই যার যতটুকু ক্ষমতা ততটুকু নিয়েই সন্তুষ্ট থাকা উচিত। আপনি তা কবে যাচ্ছেন উত্তরপ্রদেশ? দেখি কবে যাই। আপনার বিহারীলাল দেখছি সত্যিই ভাগ্যবান, এতদিনে তিনি আপনার মতো সুন্দরী কৃপা পেতে চলেছেন। ছিপলি আমার কথায় জিভ কাটল। সে আমাকে বেশ ভালো করে বোঝালো যে বিহারীলাল কোনো মানুষ নন। বিহারীলাল হলেন উত্তরপ্রদেশের বুকের ওপর যমুনা যেখান দিয়ে বয়ে গেছে সেই মধু বৃন্দাবনের বিহারীলাল। সবাই যাকে বাকে বিহারী বলে ডাকে। তা শ্রীমন্দিরে ঝাঁকি দর্শনে যায়। ছিপলির ঠাকুমা ছিপলিকে একবার বলেছিলেন যে জীবনে যখন কোনো বিপর্যয় ঘনিয়ে আসবে তখন আর অন্য কারোর কাছে নয়, ওই বিহারীলালের চরণেই নিজেকে নিবেদন করিস। কি সুন্দর মূর্তি তার। দিদিমণির দয়ায় সেও গিয়েছিল একবার বৃন্দাবনে, তাকে দেখে এসেছে। এই কথা শোনার পর আমার মুখ দিয়ে আর কোনো কথা বেরোলো না। বুঝলাম মেয়েরা শুধু মেয়েই নয়, তারা মাতৃ প্রতিমা। তাদের মহামায়া আমরা কতটুকুই বা উপলব্ধি করতে পারি। পরদিন সকালে পুলিশের সাহায্য নিয়ে আমরা ফিরে এলাম। রতনলালও এসেছিল ছিপলিকে নিতে। রতনলালকে দেখে ছিপলি কি যে খুশি হলো তার বলবার নয়। তবে ফিরে আসার কিছুক্ষণ পরে এমন একটি ফোন এলো যাতে আমার আর বিস্ময়ের সীমা রইল না। রিসিভারটা তুলতেই শুনতে পেলাম, হ্যালো এসি, কেমন আছিস? আমি জয়ন্ত বলছি। আমার মুখ দিয়ে কথা সরল না। পরে বললাম, তুই তো মৃত। ডেঞ্জার গ্যাং ভেঙে গেলেও আমি যে গডফাদার, আমি কি মরতে পারি? আমার অপদার্থ ভাগনা কুণালটাকেই মরতে দেখেছিস তোরা। ওকে অনেকটাই আমার মতনই দেখতে, তাই চিনতে ভুল করেছে সবাই। ওটা ইদানিং আমাকেই ব্ল্যাকমেল করছিল, তাই আমিই ওকে সরিয়ে দিলাম। ভেবেছিলাম সাহানির মৃত্যুর পর মিসেস সাহানির সঙ্গে একটা সম্পর্ক গড়ে তুলব, কিন্তু সেখানেও হেরে গেলাম। ওর দর্প চূর্ণ করার জন্যে ওকে কুণাল সেজে কিডন্যাপও করলাম। কিন্তু তোদের চক্রজাল আমাদের পুরো দলটাকে এমনভাবে ঘিরে ফেলবে তা ভাবতে পারিনি। এইমাত্র ওঙ্করমল জেঠিয়াকে খুন করে আমি তোকে ফোন করছি। যাই হোক, একটা কথা জেনে রাখ, ওই যে কথাই আছে না, পাপ বাপকেও ছাড়ে না। আমিও তাই পার পেলাম না। কদিন আগে ডাক্তার জানিয়েছে আমার ব্রেন ক্যান্সার। আপাতত আমি এই রাজ্য ছেড়ে অন্য রাজ্যে চলে যাচ্ছি। বিদায় বন্ধু, বিদায়। আস্তে আস্তে ফোনটা নামিয়ে রাখলাম। অনুরাধা বললেন, গলাটা খুব চেনা চেনা মনে হলো। কে ফোন করেছিল আপনাকে? এক নিষ্ঠুর দরদি। অনুরাধা আমার কথার অর্থ বুঝতে না পেরে আমার মুখের দিকে তাকিয়ে রইল। ওর চোখের কোল দুটো ভেজা ভেজা। আজ রাত্রের গাড়িতে আমারও প্রত্যাবর্তন। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কীরকম লাগলো সেটি কমেন্ট করে জানাবেন। আমরা আপনাদের মধ্যে থেকে একটি কমেন্ট পিন করে দেব। এরকম অ্যাডভেঞ্চার গল্প আর গোয়েন্দা গল্প আমরা প্রায়ই নিয়ে আসি। আমাদের চ্যানেলটি ঘুরেও আসতে পারেন। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আপনাদের ভালোবাসা একান্ত কাম্য। ধন্যবাদ।